প্রথমত হচ্ছে আমরা জৈব যৌগের নামকরণ নিয়ে কথা বলছি। তো জৈব যৌগটা কি সেটা আগে বুঝে নিচ্ছি। তো জৈব যৌগ হচ্ছে এরকম হচ্ছে যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে আমরা কি বলি? জৈব যৌগ। তো হাইড্রোকার্বন কি সেটা তো বুঝি। কার্বন এবং হাইড্রোজেন যুক্ত যৌগ সমূহকে আমরা কি বলি? হাইড্রোকার্বন, তাই না? তাহলে কোনো একটা যৌগের মধ্যে যদি হচ্ছে কার্বন থাকে আর একটা কি থাকে? হাইড্রোজেন থাকে, তো সেটাকে আমরা হাইড্রোকার্বন বলি। যেমনটা ধরেন হচ্ছে আমি যদি এখানে CH4 বলতে এর নাম হচ্ছে কি? মিথেন, তাই না? এটা আমরা জানি। আবার দেখেন C2H6 নাম হচ্ছে ধরেন ইথেন। মানে এখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া কি অন্য কিছু আছে? কার্বন এবং হাইড্রোজেন যুক্ত যৌগ হলে সেটাকে আমরা বলবো কি? হাইড্রোকার্বন। তো মিথেন ইথেন এগুলো হচ্ছে হাইড্রোকার্বন, এবং এই হাইড্রোকার্বন অবশ্যই জৈব যৌগ, এবং হাইড্রোকার্বনের জাতক সমূহ হচ্ছে কি? জৈব যৌগ। তো জাতক বলতে কি বোঝায়? ধরেন মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে CH3OH হয়েছে, এর নাম হচ্ছে মিথানল, বুঝছেন? তো এটা মিথানল হচ্ছে এই মিথেনের জাতক। দেন আমি আরও লিখতে পারি, যদি বলি CH3Cl, তার মানে এখানে কার্বন হাইড্রোজেন একটা চলে গিয়ে ওই জায়গাতে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, তাই ওইটা হচ্ছে হাইড্রোকার্বনের জাতক। ঠিক এখান থেকেও আসতে পারি, এবং এটা মিথেনের জাতক। যদি এখান থেকে হয় C2H5Cl হচ্ছে, এটা একটা জাতক। আবার যদি বলি যে C2H5OH, এটাও একটা জাতক, এটা অ্যালকোহল জাতক। এখন ভাবেন না যে অক্সিজেন শুধু যুক্ত হচ্ছে, নো, হাইড্রোজেন চলে গিয়ে OH এখানে যুক্ত হয়েছে। এরকম যখন হবে তখন সেটাকে আমরা বলবো হাইড্রোকার্বনের জাতক। এবং হাইড্রোকার্বনের জাতক সবগুলোকে আমরা জৈব যৌগ বলি। তার মানে এগুলো সবগুলো হচ্ছে জৈব যৌগ। তো আমাদের মূল টার্গেট হচ্ছে আজকে জৈব যৌগের নামকরণ শেখা। এবং নামকরণের অনেকগুলো ধরন আছে। নামকরণ করা হয় অনেকগুলো পদ্ধতির মাধ্যমে, যেমন হচ্ছে জাত পদ্ধতি বা হচ্ছে উদ্বুদ্ধ পদ্ধতি ছিল একটা। তারপরে হচ্ছে আমাদের উৎস পদ্ধতি একটা নাম ছিল, সাধারণ পদ্ধতি নাম ছিল। আর আমরা নামকরণ শিখবো হচ্ছে ইউপ্যাক পদ্ধতি। জৈব যৌগের সংখ্যা প্রায় 1 কোটি, বুঝছেন? তো 1 কোটি যৌগকে নামকরণ করার সময় বিজ্ঞানীদের অবশ্যই কষ্ট হওয়ার কথা ছিল, যার কারণে এখানে সুন্দর একটা পদ্ধতি আবিষ্কার করেছে, ইউপ্যাক পদ্ধতি। ইউপ্যাক পদ্ধতি বলে কেন বলেন তো? ইউপ্যাক পদ্ধতিতে আমরা জৈব যৌগের নামকরণ করব, বা জেনেভা পদ্ধতি বলা হয়, ঠিক আছে? ইউপ্যাক পদ্ধতি বা হচ্ছে জেনেভা পদ্ধতি, এর নাম হচ্ছে জেনেভা পদ্ধতি। এখন জেনেভা পদ্ধতি বা কেন? কারণ হচ্ছে এই ইউপ্যাক একটা সংস্থা যেটা সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। তো এই জন্য এর নাম হচ্ছে জেনেভা পদ্ধতি। ইউপ্যাকের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। রসায়ন এবং ফলিত রসায়নের একটা হচ্ছে সংস্থা। এই সংস্থার কাজ হচ্ছে কি? রসায়নে কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়, কোনটা সংশোধনীয়, কোনটা পরিমার্জনীয়, এই সমস্ত বিষয় দেখভাল করে থাকে IUPAC, অর্থাৎ রসায়নের একটা সংস্থা। যে সংস্থা কর্তৃক রসায়নের হচ্ছে অনেক কিছু স্বীকৃতি প্রাপ্ত হয়। তো স্বাভাবিকভাবেই অনেক জৈব যৌগের সংখ্যা আবিষ্কার যখন হয়ে গেছে, আমরা এখানে প্রাণশক্তি মতবাদ হয়তো পাবো, সে এখানে জানতে পারবো জৈব যৌগের ইতিহাস সম্বন্ধে। এত প্রায় 1 কোটি জৈব যৌগের সংখ্যা আমরা কীভাবে চিন্তা করব? তখন বিজ্ঞানীরা চিন্তা করলেন যে নামকরণটা একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে হওয়া উচিত। এবং এই পদ্ধতির মাধ্যমে যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে কি? জৈব যৌগ যে আবিষ্কার করুক না কেন, যেখান থেকে যৌগটা আসুক না কেন, নামকরণের পদ্ধতিগতভাবে যদি করি তাহলে সবার কাছে ওটা পরিচিত হবে। তো এই জন্য একটা পদ্ধতি চলে আসছে। আমরা সেই পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো। এখানে আমরা সরল যৌগের নামকরণ শিখতে পারবো, শাখাযুক্ত যৌগের নামকরণ শিখতে পারবো, বুঝছেন? তো একটা যৌগের যখন নামকরণ করা হয় তখন আমাদের 3টা অংশ থাকে এই ইউপ্যাক পদ্ধতিতে, বুঝেননি? সাধারণ বা হচ্ছে জাত পদ্ধতিতে আমরা নামকরণ করব না। একটা হচ্ছে প্রিফিক্স থাকে, নামকরণের একটা অংশ প্রিফিক্স থাকে। একটা থাকে রুট ওয়ার্ড বা হচ্ছে ওয়ার্ড রুট, এরকম হতে পারে রুট ওয়ার্ড বা ওয়ার্ড রুট, যোগ হচ্ছে সাফিক্স থাকে। এই 3টা জিনিসের সংমিশ্রণে যৌগের নামকরণ হয়, বুঝছেন? তো আমাদের এই প্রিফিক্স অংশটুকু যেটা আছে, এই প্রিফিক্স হচ্ছে শাখাযুক্ত যৌগ। কোনো একটা শাখা যদি হয়, শিকলের মধ্যে শাখা তো বুঝি, একটা মেন রাস্তা দিয়ে যাচ্ছেন, তো রাস্তা দিয়ে হুট করে দেখবেন একটা শাখা রাস্তা তৈরি হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলবো কি বলেন তো? আচ্ছা, যে শাখার। যেমনটা ধরেন এরকম, যে আমরা ধরেন এটা একটা রাস্তা, এটা যদি একটা রাস্তা হয়, এটা হচ্ছে একটা রাস্তা, এই রাস্তা ধরে আমরা যাচ্ছি, হ্যাঁ? তো এটা হচ্ছে শাখা নেই, সরল একটা যৌগ, শাখাবিহীন যৌগ, বুঝছেন? মানে সোজা যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, আঁকা হোক বাঁকা হোক কোনো সমস্যা নাই, কিন্তু সোজা। যখনই দেখবেন হচ্ছে এরকম একটা রাস্তা রয়েছে, সেই রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, মানে প্রথম থেকে যাচ্ছি, বাট যাওয়ার পথির মধ্যে দেখবেন ফাইন করে সেটা যে কোনো জায়গা হতে পারে, যে আমাদের এখান থেকে একটা শাখা তৈরি হয়ে গেছে, কারণ এখানে একটা শাখা তৈরি হয়ে গেছে। এই যে নিচের দিকে চলে গেল, তার মানে কি? আপনি যখন যাবেন তখন স্বাভাবিকভাবেই
এদিক দিয়ে যাবেন, যাওয়ার সময় এদিকে একটা শাখার রাস্তা পড়ে গেছে, এটাকে আমরা কি বলবো শাখা, অথবা এটা মেন রাস্তা যদি ধরেন, এটা যদি মেন রাস্তা ধরেন তাহলে এটা কি হবে শাখা রোড, বোঝা গেছে? তাহলে দুই ধরনের যৌগের আমাকে চিন্তা করতে হয়, একটা হচ্ছে সরল যৌগ, একটা শাখাযুক্ত যৌগ। তাহলে আমরা সরল যৌগের নামকরণের সিস্টেম যদি জানি তাহলে শাখাযুক্ত যৌগের নামকরণ শিখতে পারবো। তবে 9-10 স্টেজে আমাদের এই সিলেবাসে শাখাযুক্ত যৌগের কোনো গল্প কাহিনী নাই। তারপর আমরা দুই একটা শিখি আমাদের মনের খরাক মেটানোর জন্য, পাশাপাশি এমসিকিউতে অনেক সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেয় যে আমরা পারি। আমাদের মূল টার্গেট এই অধ্যায় পড়ার জন্য যেটা আপনার লাগবে সেটা হচ্ছে সরল শিকল যৌগ, মানে হচ্ছে সরল শিকল, কোনো শাখা নাই, শাখাবিহীন একটা উপাদান লাগবে আমাদের। তো এটা করার জন্য আমাদের যে অংশটুকু লাগবে সেটা হচ্ছে এই ওয়ার্ড রুট আর হচ্ছে সাফিক্স। তাহলে আমরা কি করব, এই যে ওয়ার্ড রুট এবং হচ্ছে সাফিক্স এই অংশটুকু পড়বো। তাহলে ওয়ার্ড রুটের সাফিক্স যদি জানি প্রিফিক্স লাগবে না, কারণ শাখা যখন থাকবে তখন সেই শাখার বর্ণনাটা দিতে হবে, আর এই শাখার বর্ণনাটার রূপই হচ্ছে কি প্রিফিক্স, বোঝা গেছে? তাহলে আমরা তিনটা অংশের মধ্যে আমরা শিখবো কি এখন বলেন তো, দুটা, একটা রুট ওয়ার্ড, একটা কি সাফিক্স। রুট ওয়ার্ড মানে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে রুট শব্দটা হবে, আর গ্রুপ অনুসারে সাফিক্স যুক্ত হবে, একদম কথা ক্লিয়ার। এখানে কতগুলো কার্বন শিখবো, অসংখ্য কার্বন থাকতে পারে, কিন্তু আমরা আমাদের স্টেজে 8-9টার বেশি 10টার বেশি কার্বন সংখ্যা দিয়ে কোনো যৌগের সংকেত লিখতে হবে না, টেনশনের কোনো কারণ নাই। তো আমরা সেই ধারাবাহিকতা সামনে আগাবো। তাহলে জৈব যৌগ আর হাইড্রোকার্বন বিষয়টাকে বুঝে গেছি। আর জৈব যৌগের নামকরণের পদ্ধতি অনেকগুলো থাকলেও আমরা আজকের সিলেবাস আলোচনা হবে, আমার আজকের কথা আলোচনা হবে, আজকের লেকচার আলোচনা করব হচ্ছে জেনেভা পদ্ধতি বা ইউপ্যাক পদ্ধতি। ইউপ্যাক পদ্ধতি তার রুলস রেগুলেশন নয়, শুধু শাখাগুলো চিনবো এবং সরল যৌগের নামকরণ করব। দ্যাটস মিনস রুট ওয়ার্ড অ্যান্ড সাফিক্স নিয়ে কথা হবে আমাদের। ওকে, এখন রুট ওয়ার্ড আগে চিনতে হবে, সাফিক্সটা সাফিক্স চেনার জন্য ভিন্ন ভিন্ন গ্রুপের জন্য ভিন্ন ভিন্ন সাফিক্স হবে, কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ড যদি আমি ঠিক মতো শিখি তাহলে সাফিক্সটা আমি অটোমেটিক্যালি পেরে যাবো। রুট ওয়ার্ডটা ডিপেন্ড করবে কার্বন সংখ্যার উপর, কার্বনের নাম্বারিংয়ের ওপর, কার্বন যতগুলো থাকবে সে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা রুট ওয়ার্ডটা চিন্তা করবো। তাহলে আমরা সেই কথা আলোচনাগুলো করবো, রুট ওয়ার্ডগুলো কীভাবে আসবে। গ্রিক ভাষায় কার্বন সংখ্যা গণনা, দ্যাটস মিনস এটাই হচ্ছে রুট ওয়ার্ড। এইগুলো আমরা কি বলবো, এগুলো হচ্ছে রুট ওয়ার্ড। তাহলে এই রুট ওয়ার্ডটা যে বা যারা পারবেন না তাদের আর শেখা হয় না, কারণ একটা কার্বন যদি থাকে তাহলে রুট ওয়ার্ডটা কি হয় মিথ। যদি দুটা কার্বন থাকতো ইদ, তিনটা থাকলে কি হবে প্রোপ, চারটা থাকলে হবে বিউট, পাঁচটা থাকলে পেন, ছয়টা থাকলে হবে হেক্স, সাতটা থাকলে হবে হেব, আটটা থাকলে হবে অক্ট, নটা থাকলে হবে নন, 10টা থাকলে হবে ডেক। তাহলে আমরা যদি এই 1 থেকে 10 পর্যন্ত কার্বন কাউন্টডাউন শিখে যাই, মিথ, ইদ, প্রো, বিউট, পেন, হেক্স, হেব, অক্ট, নন, ডেক, এই 10টা কার্বন ঠিক মতো পারা মানেই হচ্ছে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। কোথাকে বুঝতে পেরেছি? 10টা কার্বন ঠিক মতো পারা মানে অনেক ইজি হয়ে যাবে। কিন্তু যে বা যারা আমরা 10টা কষ্ট করে পড়বো না তাদের জন্য সামনের দিনগুলো কষ্ট অপেক্ষা করবে। একদম যারা এখানে আসছেন, উপস্থিত আছেন, আমি চাইবো এই ক্লাসের পরে অ্যাটলিস্ট শাখাযুক্ত না হোক, সরল যৌগের নামকরণের জন্য কোনো বিঘ্ন বাধার সৃষ্টি না হয়, তাহলে এই অধ্যায় পড়ার সময় আপনার বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হবেন। তাহলে মিথ, ইদ, প্রোপ, বিউট, পেন, হেক্স, হেপ, অক, নন, ডেক, পারবো তো ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে এই 10টা কার্বন আশা করি পারবেন, এবং অবশ্যই নিজের তাগিদেই পড়তে হবে। আপনি কেন পারছেন না বলেন তো, কেন আজকে এখানে উপস্থিত হয়েছেন? প্রথমত হয়তো ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন, বিভিন্ন কারণে, অসুস্থতা হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে, শীতের কারণে হতে পারে, বা এমনিতেও আসেন নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনি বোঝার চেষ্টা করেন নাই। তৃতীয়ত হচ্ছে মাঝে মাঝে আসছেন, মাঝে মাঝে আসেন নাই, একটা গ্যাপ পড়ে গেছে। তো এইটা যেন না হয় আজকে, সেজন্য আমাদের আজকের এই অনশর্ট ক্লাসের আয়োজন করা। তো এরকম আর করা যাবে না, কারণ গ্যাপে পড়লে এই মানুষটা যারা আজকে আসেন অনেকে শিখে যাবেন। তাহলে আগে কেন শিখতে পারলেন না? কারণ আগে আপনি ইচ্ছা করেননি, তাই শেখেননি। কথাকে বোঝা গেছে? তাই অবশ্যই সর্বোচ্চ যত্ন নিয়ে এখন দেখবেন। আচ্ছা, আমরা এখন গ্রুপের দিকে যাবো। তাহলে রুট ওয়ার্ড সব পেয়ে গেছি, এখন আমরা শিখবো সাফিক্সগুলো। বুঝছেন? এই সাফিক্সের মধ্যে আবার বিষয় রয়েছে, সেটা হচ্ছে হাইড্রোকার্বনের সাফিক্স একরকম হয়, আবার হচ্ছে হাইড্রোকার্বন ছাড়া যে জাতক আছে সে জাতকের সাফিক্স একরকম হবে। আমরা সেগুলো একটু জানার চেষ্টা করবো কী হবে। যেমন অ্যালকেন গ্রুপগুলো চেনার চেষ্টা করি। এখানে আমাদের 8-9টা গ্রুপ রয়েছে, 8-9টা গ্রুপেরই আমি উদাহরণ দিব, 8-9টা গ্রুপেরই উদাহরণ দিব, এবং 8-9টা গ্রুপেরই 4-5টা করে উদাহরণ অ্যাটলিস্ট পাবেন। তাহলে অ্যালকেন গ্রুপ আমরা বুঝবো কীভাবে, সংজ্ঞাটা পরে চিন্তা করেন, বুঝবো কীভাবে, চিনবো কীভাবে। চেনার উপায় দুটা, একটা হচ্ছে সাধারণ সংকেত দেখে, একটা হচ্ছে কার্বন শিকল দেখে। অর্থাৎ যৌগ থাকেও দুইভাবে, একটা হচ্ছে আণবিক সংকেত, একটা হচ্ছে গাঠনিক সংকেত। বোঝা গেছে? যদি গাঠনিক সংকেত থাকে, গঠন থাকে, তাহলে গঠন স্ট্রাকচার দেখে বলতে পারবো এর অ্যালকেন গ্রুপের যৌগ। আর যদি আণবিক সংকেত থাকে, তো গঠন স্ট্রাকচার যদি হাইট থাকে, তাহলে আমরা বুঝতে পারবো সাধারণ সংকেত দেখে। সাধারণ সংকেত আমাকে বলে দিবে এটা কোন গ্রুপের যৌগ হবে, কেমন করে। তো অ্যালকেন গ্রুপের যৌগ চেনার উপায় হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে,
তার আগে বলে নেই কার্বনের যোজনী 2 এবং 4 হয়, কিন্তু জৈব যৌগের জন্য কখনোই কার্বনের যোজনী 4 ছাড়া অন্য কিছু হবে না, একদম স্পষ্ট। সকল জৈব যৌগের জন্য কার্বনের যোজনী সবসময় কত হবে বা 4 হবে। তো আমি যদি কার্বনের কথা বলি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড রয়েছে, তো যে সকল জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন আছে এবং কার্বনের যে অবশিষ্ট হাতগুলো রয়েছে না, এই হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। তাহলে আমাদের অত সংজ্ঞার মনে রাখলে চলবে, কার্বন কার্বন একক বন্ধন থাকবে, কার্বনের অবশিষ্ট যে হাতগুলো থাকবে সেগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। যদি এরকম হয় তাদেরকে আমরা অ্যালকেন গ্রুপের যৌগ বলি। এছাড়া আমরা বোঝার উপায় আছে, এছাড়াও আমরা সাধারণ সংখ্যা CnH2n প্লাস হচ্ছে 2, CnH2n প্লাস 2, এন এর মানটা যে কোনো সংখ্যা হতে পারে, 0 বাদ দিয়ে হবে, 0 দিয়েও হবে না, 0 বাদ দিয়ে যে কোনো সংখ্যা হতে পারে। এন এর মান যদি 2 হয় তাহলে হাইড্রোজেন কত হবে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর 2 6। তাহলে এরকম গ্রুপের যৌগ আমরা চিনব। তাহলে দুটো চেনার উপায়, একটা হচ্ছে গাঠনিক সংকেত থাকলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন, আর যদি আণবিক সংকেত থাকে তাহলে কি সংকেত, সাধারণ সংকেত। আমি নামটা পরে বলছি, আগে দেখেন। এই যে CH3 একটা বন্ধন দিয়েছি, CH3, এখানে কার্বনের সাথে কার্বনের কি বন্ধন দিয়েছি, একটা বন্ধন, সিঙ্গেল বন্ড না। এবং 3টা হাইড্রোজেন কেন লিখলাম, কারণ তার হাত পূরণ করার জন্য। কার্বনের হাত কয়টা, তাহলে একটা হাইড্রোজেন মানে একটা হাত, তাহলে এই কার্বনের সাথে একটা হাত দিয়েছি, আর বাকি আছে কয়টা হাত, 3টা, তাহলে 3টা হাইড্রোজেন দিয়েছি, 3টা হাইড্রোজেন, আর এখানে একটা হাত, কটা হলো বাবা, 4টা। তো এটা হয়েছে, এখানেও 4টা হাত রয়েছে। এখন এটা একটা বিষয়। আর যদি বলেন যে না স্যার বড় যৌগ লিখতে চাই, যেমন ধরেন CH3 বন্ধন CH2 বন্ধন CH3, দেখেন বড় হোক ছোট হোক কোনো বিষয় না, গ্রুপ বুঝি কিনা নামটা পরে আসতেছি, নাম নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই। আমাদের সমস্যা কথায় হয় আমরা গ্রুপটাই ঠিক মতো চিনি না, সমস্যা কথায় হয় হাতে ঠিক মতো বানাতে পারি না, কি দিব বুঝতে পারি না। দেখেন এটাও অ্যালকেন গ্রুপের যৌগ, এটাও অ্যালকেন গ্রুপের যৌগ। এখানে CH2 কেন দিলাম, কার্বনের হাত 4টা, এই পাশে একটা হাত, ওই পাশে একটা হাত, 2টা হয়ে গেছে, বাকি রয়েছে কয়টা, সেটা 2টা হাইড্রোজেন 2টা হাত ফিল আপ করেছি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এখানে কার্বন কয়টা, 3টা, এখানে কার্বন কয়টা, 2টা। কোন গ্রুপের যৌগ এটা, অ্যালকেন। কোন গ্রুপের বাবা, নিঃসন্দেহে এটা অ্যালকেন গ্রুপের যৌগ। তাহলে এটাও অ্যালকেন গ্রুপের যৌগ, এটাও অ্যালকেন গ্রুপের যৌগ। ঠিক আছে? তো এটা একটা চেনার উপায়। আবার হতে পারে এরকম, ধরেন C3 আছে, H8 আছে, এর মধ্যে একক বন্ধন আছে কিনা এটা কি বুঝতে পারছি আমরা, এ বোঝা যাচ্ছে দেখে। কিন্তু আমরা সাধারণ সংখ্যা যদি বনাই, এখানে এন এর মান কত বলেন তো, 3, এন এর মান কত, 3, হাইড্রোজেন কত হবে, 3 দুগুণে 6 আর 2 কত, 8, 3 দুগুণে 6 2 8। তাহলে এটা অবশ্যই কোন গ্রুপের যৌগ, তাহলে এর সাধারণ সংখ্যা তার সাথে বনে গেছে না, সাধারণ সংখ্যা যার সাথে বনে গেছে সেটা হচ্ছে অ্যালকেন গ্রুপের যৌগ। কথা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এবার দেখেন যদি আমি এরকম লিখতাম C4H10, তাহলে আমি তো জানি না কোন গ্রুপের যৌগ, কিন্তু আমার সাধারণ সংখ্যার মাথায় আছে, এন এর মান CnH2n প্লাস 2, এন এর মান 4 যদি হয় তাহলে হাইড্রোজেন কত হবে, 4 দুগুণে 8 আর 2 কত, 10। তাহলে এটা হচ্ছে অ্যালকেন গ্রুপের যৌগ, এটাও কি গ্রুপের যৌগ, অ্যালকেন গ্রুপের যৌগ। কথা কি বুঝতে পেরেছি সবাই? আগে গ্রুপ চিনতে হবে, তারপরে নামকরণ হিসাব নিকাশ পরে। যারা আমরা গ্রুপ চিনবো না তারা নামকরণের নিয়ম শিখে কোনো লাভ নাই। তাহলে গ্রুপ কি চিনছি সবাই? তাহলে অ্যালকেন গ্রুপের যৌগ চেনার উপায় কয়টা, 2টা, একটা আণবিক সংকেত দেখে, একটা গাঠনিক সংকেত দেখে। গাঠনিক সংকেত হলে গঠন দেখি, কার্বন কার্বন কি বন্ধন থাকবে, সিঙ্গেল বন্ড। আর আণবিক সংকেত হলে বন্ধন স্পষ্ট বোঝা যাবে না, কিন্তু তাদের মধ্যে একটা কি পাবো আমরা, সাধারণ সংকেতের সাথে মিল পাবো। যদি সাধারণ সংকেতের সাথে মিলে যায় তো অবশ্যই সেটা সেই গ্রুপের যৌগ হবে। এখানে অ্যালকেনের সাধারণ সংকেত CnH12 প্লাস 2 হবে। এখন নামকরণের নিয়মে আসি, বলেছে অ্যালকেন গ্রুপের যৌগের নামের শেষে সাফিক্স আকারে যুক্ত হয় হচ্ছে N। কি যুক্ত হয়, N, কারণ অ্যালকেন বানান করতে দেখেন LKANE, অ্যালকেন। হ্যাঁ, তাহলে সাফিক্স হলে N যুক্ত হবে, ANE। তাহলে অ্যালকেনে কি যুক্ত হয়, N যুক্ত হয়। আর আমরা রুট ওয়ার্ড তো জানি, এর নাম কোনো বিষয় না। দেখেন কার্বন কয়টা পাবে এখানে, 2টা। কয়টা কার্বন, 2টা। 2টা হলে কি হবে, ইথ। 2টা হলে কি হবে, ইথ। ইথ যোগ হচ্ছে কি হবে, N, ইথ যোগ N, নাম কি হবে তাহলে, ইথেন। এরকম করে যোগ করে লিখতে হবে এরকমটা নয়, বোঝার জন্য বলছি। রুট ওয়ার্ড হচ্ছে ইথ, কার্বন 2টা হলে রুট ওয়ার্ড কি হবে, ইথ। অ্যালকেন গ্রুপ হওয়ার কারণে N, নাম কি হচ্ছে, ইথেন। আচ্ছা, এখানে কার্বন কয়টা, 3টা, তাহলে কি হবে, প্রোপ। প্রোপ যোগ কি হবে, N, প্রোপ যোগ N, তাহলে কি হবে, প্রোপেন। ঠিক আছে, এর নাম হচ্ছে প্রোপেন। তারপরে দেখেন C3H8, এটাও তাই, নাম কি, 3টা কার্বন আছে না, অ্যালকেন গ্রুপের যৌগ, তাহলে প্রোপেন হবে। আচ্ছা, এটা দেখেন তো কয়টা আছে, 4টা। 4টা হওয়ার কারণে বিউট হবে। আর কোন গ্রুপের যৌগ, অ্যালকেন, তাহলে কি হবে, ইয়েস, নাম হচ্ছে বিউটেন। তাহলে এরকম করে যদি আপনাকে এখন
বড় যৌগ বানাতে বলে, পারবেন না। যদি বলে যে হেক্সেনের সংকেত লেখেন, তো আণবিক এবং গাঠনিক দুটোই লিখতে হবে। হেক্সেনের সংকেত লিখতে বললে আপনি কি করবেন, C6H14 হবে, কারণ 6 দোকানে 12 আর 2 14 হেক্সেন। আর যদি বলে গাঠনিক সংকেত লেখেন, তো কোনো কথা ছাড়া ফাইন করে 6টা কার্বন পরপর লিখে নেবেন। এটা হচ্ছে লেখার টেকনিক। আগে হাইড্রোজেন দিবেন না, বুঝলেন? তাহলে আপনার ভুল হবে না। 6টা কার্বন ফাইন ফাইন করে লিখে নিব একক বন্ধন দিয়ে, কারণ প্রতিটা কার্বনের সাথে প্রতিটা কার্বনের সিঙ্গেল বন্ড থাকবেই। তাহলে 3 3 এ 6 হেক্স এন হয়ে গেছে না, হেক্স হয়ে গেছে। হেক্স এন বানাতে বলছে, মানে সবগুলো একক বন্ধন থাকবে, আমার তাই আছে। বাকি হাতগুলো ফিল আপ করবো কি দিয়ে বাবা, হাইড্রোজেন দিয়ে। এখন দেখতে হবে যে কোন কার্বনে কয়টা হাত হয়ে আছে, বাকি হাত ফিল আপ করবো হাইড্রোজেন দিয়ে। এখানে একটা হাত হয়ে আছে, বাকি আছে কয়টা, 3টা। তাহলে এখানে কত দিব, 3। এ পাশে একটা হাত, ওই পাশে একটা হাত, 2টা হাত হলো, বাকি আছে কয়টা, তাহলে হাইড্রোজেন কয়টা দিব, 2টা। ফাইন। এ পাশে এই পাশে একটা কার্বন, ওই পাশে একটা কার্বন, কয়টা হলো, বাকি আছে কয়টা, 2টা। তাহলে CH কত দিব, 2। এই কার্বনে তাই একই অবস্থা না, CH2, এখানেও CH2, এখানে কত হবে, CH3। নামটা কি, হেক্সেন। নামটা কি বাবা, হেক্সেন। কোথাকে বুঝতে পারছি, নাম হচ্ছে কি, হেক্সেন। এইভাবে আমরা হচ্ছে যৌগের নামকরণের চিন্তা ভাবনা করবো, তার নাম হচ্ছে হেক্সেন। তো স্বাভাবিকভাবে হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এরকম। এখন আরেকটা কথা বলে রাখি, যদি ধরেন 10 কার্বন যুক্ত যৌগ লিখতে বলে, ডেকেন, কয় কার্বন, 10 কার্বন যুক্ত। তো ডেকেন যখন লিখতে বলবে আমরা 10টা কার্বন পরপর লিখে নেব, বুঝছেন? কিন্তু ধরেন আপনার জায়গা কম, তাহলে আমি এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দিলাম। আরেকটা না হয় জায়গা হচ্ছে 7টা দিলাম ছোট করে, কিন্তু আর জায়গা নেই। এই যে 8টা 9টা 10টা দিয়ে বলছে 10টা হচ্ছে, এটা কি মেনে নেবেন না? কারণ কি, 10টা লিখতে হবে, শিকল ধরে আগাতে হবে। এই কার্বনের সাথে কি এই কার্বনের কোনো সম্পর্ক আছে? আপনি আমি মনে করছি যে না সম্পর্ক আছে, কিন্তু আদৌ কি বাস্তবে আছে? তো বাস্তবে সম্পর্ক দেখানোর জন্য কি করতে হবে, আমাকে হয় এই সাথে নিচের দিকে বা এর দিকে এদিকে, এই যে এরকম লিখতে হবে। এখন নিচের দিকে জায়গা থাকলে আসবেন, নাহলে এদিকে যান, কোনো সমস্যা নেই, এরকম যান। তাহলে এখানে 2 4 6 7 8 9 10টা হয়ে গেছে। মানে শাখা ধরে, মানে শিকল ধরে আমি আঁকা বেঁকা দিকে যেতে পারবো। কিন্তু শিকল ভেঙে গিয়ে যদি বলি যে এটাও শিকলের অংশ, এটা বড় শিকল ছিল, মাঝখানে কেটে দিয়ে বলছেন দুটো একই, তাকে মানে নেবে কেউ? দুটো একই আছে কিনা বাস্তবিক অর্থে দেখাতে হবে। আগে হয়তো ছিল, আপনি কেটে দিয়েছেন মানে হয়তো দুটা কি হয়েছে, আলাদা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তাই এখানে এই যে এইটা যদি না দিতাম, তাহলে কখনোই আমি কি করতে পারতাম না, ডেকেন বলতে পারতাম না। ওই শিকলটা আছে জন্য ডেকেন বলা যাবে। এখন বাকি হাতগুলো ফিল আপ করবেন কি দিয়ে, হাইড্রোজেন দিয়ে। স্বাভাবিকভাবে হাইড্রোজেন এখানে কটা লাগবে, তাহলে এখানে লাগবে হচ্ছে 3টা, এখানে লাগবে হচ্ছে 2টা, এখানে 2টা হবে, এখানে 2টা হবে। এরকম করে যেখানে যেখানে যে কটা লাগবে তাকে সেখানে সেখানে আমি সে কটা দেব। এখানে 2টা, এখানে 2টা, দেন এখানে কটা হবে, 3টা। নাম কি এটা, নাম কি, ডেকেন। নাম কি, ডেকেন। কথা বলতে গেছে। কারণ অ্যালকেন গ্রুপের যৌগ পারবো না, বাসায় গিয়ে বসে থেকে আপনি কি করবেন, মিথেন থেকে শুরু করে ডেকেন পর্যন্ত লিখবেন। এখন মিথেন নিয়ে একটু কষ্ট আছে, কথা আছে যে স্যার CH4 লিখেছি, স্যার এটা তো আসলে অ্যালকেন গ্রুপের যৌগ কেমনে বসবো? এত কার্বন কার্বন একক বন্ধন নাই, কার্বন তো 2টা নাই, একটা আছে, ওটা হবে না। কিন্তু সাধারণ সংকেতের সাথে বনে তো, সাধারণ সংকেতে কার্বন একটা আছে, হাইড্রোজেন 2 দুগুণে 4, 2 দুগুণে 4ই হবে, তাই না? আচ্ছা 1 2 1 2 আর হচ্ছে 2 যোগ করলে এরকম CnH2n প্লাস কত হবে, 2 না? এটার মান যদি 1 হয়, 2 আর 2 কত হবে, 4, CH4 মিথেন হয়েছে না? সাধারণ সংকেতের সাথে বনে গেছে জন্যই এটা অ্যালকেন গ্রুপের যৌগ। কার্বনের সাথে কার্বনের একক বন্ধন নাই, তো কি হয়েছে, একটা কার্বন তো সাধারণ সংকেতের সাথে বনে, তো যদি বনে তাহলে অ্যালকেন গ্রুপের যৌগ। নাম কি হবে, এর নাম কি হবে, মিথেন। নাম কি, মিথেন। পারবো তো সবাই? মিথেন থেকে ডেকেন পর্যন্ত সবগুলো যৌগ বাসায় গিয়ে সুন্দর করে আণবিক এবং গাঠনিক সঙ্গে লেখার চেষ্টা করবেন এবং লিখবেন, তাহলেই আপনি পারবেন। আপনার শাখাযুক্ত যৌগ শেখার দরকার নাই। আমরা এখানে ছোট ছোট যৌগ নিয়ে কথা বলবো, ইথেন, মিথেন, প্রোপেন, বিউটেন, এগুলোই পড়ার সময় আসবে। কিন্তু যে প্রোপেন লিখতে পারবেন না নিচ থেকে, যে বিউটেন লিখতে পারবেন না নিচ থেকে, তার জন্য অর্গানিক কেমিস্ট্রি পড়া যাবে না। কথা বোঝা গেছে? সুতরাং খুব কেয়ারফুলি দেখতে হবে। অ্যালকেন গ্রুপ নিয়ে কারো কোনো সমস্যা আছে না, সমস্যা রাখাও যাবে না। আর এরপর আসি অ্যালকিন। তো অ্যালকিন ক্ষেত্রে এরকম ALKENE, অ্যালকিন। অ্যালকিন, অ্যালকিন। তো অ্যালকিন গ্রুপের যৌগ কীভাবে চিনবো? ওই একই রকম সিস্টেম, রুট ওয়ার্ড আর সাফিক্স যুক্ত হবে। তাহলে অ্যালকিনের সাফিক্স কী হবে সেটা আমরা নামের মধ্যেই পেয়ে যাব। কিন্তু এখানে বুঝবো কীভাবে, কার্বনের সাথে কার্বনের দ্বিবন্ধন হবে। কার্বনের সাথে কার্বনের কি দ্বিবন্ধন হবে। যদি কোনো একটা যৌগের মধ্যে এরকম কার্বনের সাথে কার্বনের দ্বিবন্ধন থাকে, বুঝছেন? কার্বনের হাত কয়টা, 4টে না? তাহলে বাকি থাকলো 2টা হাত, 2টা হাতে 2টা হাইড্রোজেন হবে।
আর আরেকটা চেনার উপায় হচ্ছে সাধারণ সংকেত দিয়ে CnH2n। তো যে সকল জৈব যৌগের মধ্যে হচ্ছে কার্বন কার্বন দুটো কি হবে থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে এবং কার্বনের অবশিষ্ট বন্ধনীগুলো কি দ্বারা পূর্ণ থাকবে, হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে, তাদেরকে আমরা অ্যালকিন গ্রুপের যৌগ বলবো। কোন গ্রুপের যৌগ? অ্যালকিন গ্রুপের যৌগ। ঠিক আছে, তো যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে এবং কার্বনের অবশিষ্ট বন্ধনীগুলো হাইড্রোজেন দ্বারা যুক্ত থাকবে, তাদেরকে আমরা অ্যালকিন গ্রুপের যৌগ বলবো। আর অ্যালকিন গ্রুপের যৌগের নাম শেষে কি যুক্ত হবে? ইন যুক্ত হবে। কি যুক্ত হবে? ইন যুক্ত হবে। সাফিক্স আকারে যুক্ত হবে হচ্ছে, সাফিক্স হবে হচ্ছে ইন। এই যে অ্যালকিন, ENE, অ্যালকিনের ইন। তাহলে দ্বিবন্ধন দিয়ে বুঝতে পারি, আবার সাধারণ সংকেত দিয়েও বুঝতে পারি। দুইটা বোঝার উপায়। কখন দ্বিবন্ধন দিয়ে বুঝবো? যখন গাঠনিক সংকেত থাকবে। কখন হচ্ছে সাধারণ সংকেত দিয়ে বুঝবো? যখন আণবিক সংকেত থাকবে। আণবিক আর গাঠনিক সংকেত তো বুঝি। তাহলে আমরা যদি এরকম চিন্তা করি, দেখেন CH2 ডাবল বন্ড CH2 কোন গ্রুপের যৌগ? অ্যালকিন। যদি আমি এরকম চিন্তা করতাম CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 কোন গ্রুপের যৌগ? অ্যালকিন। হ্যাঁ, এখানে একটা কথা আপনার হতে পারে যে স্যার এখানে একক বন্ধনও রয়েছে, দ্বিবন্ধনও রয়েছে, আমি কোনটাকে প্রাধান্য দিব, তাই না? নিঃসন্দেহে দ্বিবন্ধনকে প্রাধান্য দিবেন। একক বন্ধন কম্পালসরি থাকতেই পারে, থাকবেই। সাথে যদি যখন দ্বিবন্ধন থাকবে তখন সেটা দ্বিবন্ধন অনুসারে হবে। আরেকটা কনফিউশন হতে পারে, স্যার দ্বিবন্ধন কি সবসময় সব জায়গায় হবে? থাকতেও পারে, নাও পারে। যে কোনো একটা জায়গা থাকলেই সেটা অ্যালকিন গ্রুপের যৌগ। একাধিক জায়গা থাকলে সেটাও অ্যালকিন গ্রুপের যৌগ হবে। তার নামকরণের ধরন একটু চেঞ্জ হবে, বাট সেটা আমরা আমাদের আলোচনার বিষয়বস্তুতে আপাতত আনবো না। আমাদের 9-10 স্টেজে এটা লাগবে না, তাও লাগলে সেটা পরে দেখা যাবে, আপাতত নয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যালকিন গ্রুপের যৌগ। তাহলে কেমনে বুঝছি অ্যালকিন গ্রুপের? আচ্ছা, এখানে হাইড্রোজেন একটা কেন? এ পাশে একটা হাত, ওই পাশে দুটো হাত, তিনটা হাত হয়েছে, একটা হাইড্রোজেন লাগে। মানে হাইড্রোজেনটা বানাবেন শুধু কার্বনের হাত বানানোর জন্য, অন্য কিছু না। খালি এপাশ ওপাশ দেখে চিন্তা করবেন যে তার কয়টা হাত হয়েছে আর কয়টা হাত আছে, কয়টা হাত ব্যবহার করতে হবে। আর বোঝা গেছে? 4টের বেশি তো কখনোই দেওয়া যাবে না। আবার যদি ধরেন হচ্ছে এরকম থাকে C4H8, এটাও কিন্তু আগের মতো দেখতে C4H8 মনে হচ্ছে, কিন্তু আদৌ দেখেন সাধারণ সংকেত কার সাথে ম্যাচ করছে। কার সাথে ম্যাচ করে? যেমন 4 যদি থাকে, হাইড্রোজেন কত হবে? 4 দুগুণে 8। সাধারণ সংকেত এর সাথে ম্যাচ করে না? করে তো। তাহলে নিঃসন্দেহে কোন গ্রুপের যৌগ? অ্যালকিন। যারা গ্রুপ বুঝবেন তাদের নাম নিয়ে টেনশন করা লাগবে না। আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা গ্রুপই চিনি না, কারা কোন গ্রুপের হবে। এটা অ্যালকিন গ্রুপের যৌগ হবে। তাহলে এটা এখন নামে আসি। এই যে এর নাম হচ্ছে, কার্বন হচ্ছে দুইটা থাকলে মূল শব্দ ওয়ার্ড রুট কি হবে? ইথ। আর সাফিক্সটা কি হবে? ইন। তাহলে ইথ যোগ ইন কি হবে বাবা? তাহলে নিঃসন্দেহে এই যোগটার নাম হচ্ছে ইথিন। তাহলে ইথ যোগ ইন নাম কি হবে? ইথিন। সমস্যা আছে? তাহলে এখানে কার্বন কয়টা আছে? 3টা থাকলে প্রোপ হবে। প্রোপ যোগ ইন নাম কি হবে? ইয়েস। তাহলে প্রোপ যোগ ইন নাম কি হবে? প্রোপিন। এর নাম হচ্ছে প্রোপিন। তারপরে এখানে কার্বন কয়টা আছে? 4টা হলে কি হবে? বিউট। বিউট যোগ ইন নাম কি হবে? বিউটিন। বিউট যোগ ইন নাম কি হবে? বিউটিন। বিউট যোগ ইন নাম হচ্ছে বিউটিন। তাহলে বিউট যোগ ইন নাম কি হচ্ছে? বিউটিন। তাহলে একটার নাম হচ্ছে ইথিন, একটার নাম প্রোপিন, একটার নাম কি বলছি আমরা? বিউটিন। কথা কি বুঝতে পারছি? এর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এরকম করে যৌগের নাম করতে হবে। এখন ধরেন হচ্ছে আপনাকে 5 কার্বন যুক্ত যৌগের গাঠনিক সংকেত লিখতে বলছি, পেন্টিন বলছি, পেন্টিন। কয়টা কার্বন? 5টা। তাহলে ফাইন করে কোনো কথা ছাড়া আপনি পরপর 5টা কার্বন লিখে নেবেন, 3, 4, 5। ঠিক আছে, তাহলে পরপর 5টা কার্বন লিখে নিয়েছি আমরা। তাহলে পেন্ট যোগ ইন হবে, দ্বিবন্ধন থাকা লাগবে। যে কোনো একটা কার্বনে কি থাকা লাগবে? দ্বিবন্ধন। তাহলে যে কোনো একটা কার্বন বলতে আমরা প্রথমে দেই, মাঝখানে দিলে তার পজিশন উল্লেখ করতে হয়, তাই প্রথমে অথবা শেষে দিব। তাহলে শেষ বলে কোনো শব্দ নাই, যেটাইকে দ্বিবন্ধন দিবেন ওটা 1 নাম্বার কার্বন হবে। বুঝলেন না? তাহলে এখানে আমরা দ্বিবন্ধন দিয়েছি। এখন অলরেডি পেন্ট ইন হয়ে গেছে, পেন্ট নাই কিন্তু পেন্ট ইন হয়েছে। বাকি হাত ফিল আপ করবো কি দিয়ে? হাইড্রোজেন দিয়ে। নর্মালি এখানে হাইড্রোজেন কটা থাকবে? 2টা। এখানে কটা থাকবে? 1টা, তাই না? এখানে কটা লাগবে? 2টা। এখানে কটা লাগবে? 2টা। এখানে কটা লাগবে? 3টা। নাম কি হবে? পেন্ট ইন। বোঝা গেছে? পেন্ট ইন। কথা বোঝা গেছে? তো এরকম করে আমি হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন লাগাতে পারবো না? তাহলে সাধারণ সংকেত কি? CnH2n। আর এমনিতে নর্মালি বুঝবে কি? কার্বন কার্বন দ্বিবন্ধন দেখে, কার্বন কার্বন দ্বিবন্ধন দেখে। তাহলে অবশ্যই সাধারণ সংকেত এবং হচ্ছে আমার হচ্ছে যৌগের সাধারণ গঠন স্ট্রাকচার দেখে বলতে হবে। আমরা অটোমেটিক্যালি অ্যালকিন গ্রুপের যৌগ বুঝে গেছি। কারো অসুবিধা আছে? না। দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় দেওয়া যাবে, কিন্তু সেটা পজিশন উল্লেখ করতে হয়, সেটাও আপাতত স্মৃতির যোগ্য দেন। অ্যালকাইন, ALKYNE।
এর নাম হচ্ছে অ্যালকাইন, ALKYNE, নাম কি বলছি? অ্যালকাইন। তো অ্যালকাইন বুঝবো কিভাবে? অ্যালকাইন বুঝবো হচ্ছে কার্বন কার্বন আমি ট্রিপল বন্ধন দেখে, একটা কার্বনের সাথে একটা কার্বনের ত্রিবন্ধন থাকবে, একটা হাত ফাঁকা আছে তাই না? তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, আর কার্বনের অবশিষ্ট বন্ধনীগুলো কি দ্বারা পূর্ণ থাকবে? হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। আর একটা সাধারণ সংকেত হচ্ছে কি? CnH2n -2, নাম কি বলছি? CnH2n -2, ঠিক আছে? CnH2n -2। কার্বন কার্বন কি বন্ধন থাকবে? ত্রিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, এবং অবশ্যই কোন গ্রুপের যৌগ হবে? অ্যালকাইন গ্রুপের যৌগ। সাধারণ সংকেত কি হবে বাবা? CnH2n -2, ঠিক আছে? আর নামের শেষে সাফিক্স আকারে যুক্ত হবে হচ্ছে YNE মানে হচ্ছে আইন যুক্ত হবে। তাহলে ওই যে একই রকম মিথাইন, ইথাইন এরকম হবে না? তো মিথাইন আসলে হয় না, মিথিনও হয় না, কিন্তু মিথিনও হবে না। অ্যালকিন গ্রুপের সর্বনিম্ন কার্বন 2 কার্বন থেকে শুরু হয়, অ্যালকিনের কার্বন সর্বনিম্ন 2টা, অ্যালকাইনেরও তাই। কেন নয়? আপনি যদি মনে করেন যে আমি CH লিখবো, হবে? এটা হবে? কার্বন কার্বন ত্রিবন্ধন থাকা লাগবে। সাধারণ সংকেত বনাতে চান, কার্বন একটা হলে হাইড্রোজেন আচ্ছা 2 থেকে 2 বাদ দিলে 0, সেরকম হওয়ার সুযোগ আছে না। তার মানে হচ্ছে আমরা অ্যালকাইন গ্রুপের যৌগ হলো সর্বনিম্ন কয় কার্বন হওয়া লাগবে? 3 কার্বন। 3 কার্বন নিচে কোনো অ্যালকাইন গ্রুপের যৌগ লেখা যাবে না। তো আমরা এখন কাজ করব, কিভাবে কাজ করব? নাম লেখার জন্য দেখেন CH ট্রিপল বন্ড, CH কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, হ্যাঁ? তাহলে ত্রিবন্ধন না? তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধন কোন গ্রুপের যৌগ বাবা? কোন গ্রুপের যৌগ? অ্যালকাইন, ঠিক আছে? তো অ্যালকাইন গ্রুপের যৌগ। আবার দেখেন আমি 3টা কার্বন লিখছি, CH3 বন্ড ট্রিপল বন্ড CH, এখানে কোনো হাইড্রোজেন কেন দিলাম না? এটা আবার 3টা হাত, এখানে একটা 4টা হাত হয়ে গেছে, কোনো হাইড্রোজেন লাগবে? এটা কোন গ্রুপের যৌগ? অ্যালকাইন। এটা কোন গ্রুপের যৌগ? অ্যালকাইন। যৌগটার নাম কি হবে সেটা পরে আসতেছি, নাম তো বুঝবো পরে, কিন্তু আগে গ্রুপ বুঝছি। তো এটা হচ্ছে অ্যালকাইন গ্রুপের যৌগ, এটা হচ্ছে কি? অ্যালকাইন গ্রুপের যৌগ, দুটো অ্যালকাইন গ্রুপের যৌগ। ফাইন। এখন দেখেন এটা হচ্ছে নাম কি? এর নাম কি? আচ্ছা, তাহলে ইথ যোগ আইন নাম কি হবে? ইথাইন। ফাইন, ইথাইন। এর নাম কি হবে? প্রোপাইন। বুঝলেন নাই? প্রোপাইন। উচ্চারণগুলো ঠিক করতে হবে। প্রোপাইন, প্রোপ যোগ হচ্ছে আইন, প্রোপাইন। এখন যদি ধরুন হচ্ছে 5 কার্বন যুক্ত অ্যালকাইন লিখতে বলতাম, 5 কার্বন যুক্ত অ্যালকাইন, তাহলে আণবিক সংকেত গাঠনের সঙ্গে দুটো লিখতে হলো, যদি লিখতে হয় তাহলে C5 হবে। এইচ কত হবে? 5 দুগুণে 10, 10 থেকে 2 বাদ দিয়ে কত হবে? 8 না? এই যে সাধারণ সংকেতের সাথে বানাবে, এটা হচ্ছে আণবিক সংকেত। আর যদি গাঠনিক সংকেত বলি, ফাইন করে 5টা কার্বন লিখবো। তাহলে 5টা কার্বন যখন লিখবো, 1 2 3 4 5 লিখেছি তো? 5টা কার্বন লিখেছি, লিখে ত্রিবন্ধন দিতে হবে নাকি? কোথায় ত্রিবন্ধন দিব? প্রথমে অথবা শেষে। তাহলে এখন এখানে যদি ত্রিবন্ধন দিলাম, বাকি হাতগুলো ফিল আপ করবো কি দিয়ে? হাইড্রোজেন দিয়ে। এখানে হাইড্রোজেন কটা হবে? একটা। এই পাশে দেওয়া লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, এই পাশে দিলেও সমস্যা নাই। এখানে লাগবে না। এখানে কটা লাগবে? 2টা। এখানে কটা লাগবে? 2টা। এখানে কটা লাগবে? 3টা। নামটা কি হবে বাবা? এর নাম কি? পেন্টাইন। নাম কি? তাহলে কঠিন কোনো বিষয় আছে? নাম হচ্ছে পেন্টাইন। তাহলে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু পাচ্ছি। এর নাম ইথাইন, এর নাম প্রোপাইন, এর নাম হচ্ছে পেন্টাইন। আণবিক সংকেত, গাঠনিক সংকেত লেখা একবার যদি মাথায় ঢুকে যায় না, কার্বন সংখ্যা যদি মাথায় থাকে, একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন যদি বুঝি, এন আইন যদি বুঝি, তাহলে আপনার সংকেত লেখা কোনো বিষয় না। কিন্তু আমাদের এইটুকু বুঝতে দেখবেন বাসায় গিয়ে কি করবো, অনেকে প্র্যাকটিস করি না, শুনছেন এ পর্যন্তই শেষ, পারি তো হবেই নি, কিন্তু আসলে পরে আটকে যাবেন, ভুলে যাবেন। কারণ জৈব যৌগটা প্র্যাকটিসের বিষয়, এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা সবচেয়ে বেশি ভুলে যায় মানুষ, এবং সর্বোচ্চ শ্রম দিয়ে এখানে পড়তে হবে। আপনি বারবার পড়েন, দেখবেন অটোমেটিক্যালি সব পারে যাবেন। তাহলে অ্যালকেনের এন, অ্যালকিনের ইন, অ্যালকাইনের আইন। সাধারণ সংকেত হচ্ছে অ্যালকেনের CnH2n +2, অ্যালকিনের CnH2n, অ্যালকাইনের CnH2n -2। নামের শেষে উচ্চারণ হচ্ছে এন ইন আইন। তাহলে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। গ্রুপের নাম কি? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। কথা বোঝা গেছে? এই 3টা গ্রুপ কি পারবো সবাই? কোনো সমস্যা আছে কারো? বড় হোক ছোট হোক, যে যৌগ লিখতে বলি পারবো না? আমি যদি হেক্সেন বলি পারবো তো? হেক্সিন বলি পারবো তো? হেক্সাইন বলি পারবো না? কার্বন সংখ্যা সবই 6টাই হবে। হেক্সেন যখন বলবো তখন সবগুলো একক বন্ধন, হেক্সিন যখন বলবো তখন এক জায়গায় দ্বিবন্ধন।
যখন হেক্সাইন বলবো তখন যে কোনো একটা জায়গা কি হবে, ত্রিবন্ধন হবে। কথা কি বুঝতে পেরেছি? এ কারো কোনো সমস্যা রয়েছে? তাহলে আমরা এটা বুঝলাম। এখন শোনেন, আমরা এই যে হাইড্রোকার্বন শিখলাম, এই হাইড্রোকার্বনটা সবচেয়ে বেশি লাগে আমাদের বইয়ের মধ্যে। যতগুলো বিক্রিয়া রয়েছে সবগুলো বেশিরভাগই বিক্রিয়া হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনের। অ্যালকিন আরেকটা কি, তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই 3 শ্রেণীর যৌগের বিক্রিয়া সবচেয়ে বেশি। বিক্রিয়া মানে প্রয়োগ বেশি, লেখা লাগবে বেশি। আপনার খাতা যখন বইয়ের পৃষ্ঠা খুলবেন দেখবেন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই 3 শ্রেণীর যৌগই বেশি লেখা আছে। তাহলে বাকি কোনটা আছে? বাকিগুলো খুব কম আছে, রিয়ার। জৈব অ্যাসিড, অ্যালকোহল, অ্যালডিহাইডের যৌগ আছে কিন্তু কম। আমরা এখন আপাতত চেষ্টা করছি আমাদের চলার পথে, এই অধ্যায় চলার পথে বা পড়ার পথে কোনো বাধা বিঘ্ন যেন না আসে। বাধা বিঘ্ন ছাড়া যেন আমরা পড়তে পারি এবং লিখতে পারি। যদি প্রশ্ন বলে প্রোপিন থেকে প্রোপেন বানাতে হবে, আমার মাথায় রাখতে হবে প্রোপিনের সংকেত বানাবো কিভাবে, সেটা তো এই অধ্যায় শিখাবো। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে প্রোপিনের সংকেত কোনটা আর প্রোপেনের সংকেত কোনটা। আমি বলছি প্রোপানল থেকে প্রোপিন বানাতে হবে, তাহলে প্রোপানল কোনটা আর প্রোপিন কোনটা যদি না জানি হবে? আমি বলছি ইথিন থেকে আমি ইথেন বানাবো, তাহলে ইথিন আর ইথেনের সংকেত যদি না জানি সম্ভব হবে? ইথিন থেকে আমি মিথেন বানাবো, তাহলে মিথেনের সংকেতও জানতে হবে, ইথিনের সংকেতও জানতে হবে। এই যে না জানার কারণে দেখবেন আপনার সংকেত লিখতে পারছেন না। মজাটা এই জায়গায়। তাহলে আমরা এই 3টা হাইড্রোকার্বনের 3টা, এই 3টা হচ্ছে হাইড্রোকার্বন বলে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এরপরে যে গ্রুপগুলো আসবে সবই হচ্ছে হাইড্রোকার্বন আর জাতক আসবে। তাহলে হাইড্রোকার্বন বলতে কয়টা গ্রুপ বোঝায়? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। কথা বোঝা গেছে? অ্যালকেন, অ্যালকিন, এই 3টা ছাড়া অন্য কিছু আসবে না। মানে হাইড্রোকার্বন এই 3টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যত নাম আছে তার মধ্যে সবচেয়ে বেশি লাগবে 3টা। সবই পড়তে হবে আমরা গ্রুপগুলা, বাট এই 3টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা পড়বো। কথা বুঝতে পারছি? কোনো অসুবিধা আছে? বাসায় গিয়ে যারা কম পারি, বাসায় গিয়ে আজকে বসে থেকে এটা দেখার পরে ক্লাসটা করার পরে অবশ্যই প্র্যাকটিস করেন এই সমস্ত 3টা গ্রুপের 1 কার্বন থেকে শুরু করে 10 কার্বন পর্যন্ত যে যে যৌগ লেখা সম্ভব সেই যৌগগুলো সুন্দর করে আণবিক এবং গাঠনিক সংকেত লিখে নাম লিখবেন, দেখবেন পড়া সোজা হয়ে গেছে। কিন্তু যারাই হয়তো বাসায় প্র্যাকটিস করবেন না তাদের কাছে এটা কঠিন মনে হবে। নেক্সট আসি, তাহলে এরপরের গ্রুপটা হচ্ছে আমার অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইলটা কি হবে? অ্যালকাইল, তাহলে অ্যালকাইলটা হচ্ছে এরকম অ্যালকাইল, KYL, অ্যালকাইল। হ্যাঁ, অ্যালকাইলটা স্পেসিফিকেশন আমরা নির্দিষ্ট একটা গ্রুপ বলবো না, জাস্ট এটা 2টা গ্রুপের মাঝখানে কন্ডিশন বোঝায় এটা, বুঝছেন? না তো হাইড্রোকার্বন, না তো হাইড্রোকার্বনের জাতক। এই অ্যালকাইলটা থেকে হাইড্রোকার্বনের জাতক তৈরি হয়। এখানে স্পষ্টত বলা হয়েছে যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়ার ফলে, অপসারিত হওয়ার ফলে যে মূলকের সৃষ্টি হবে সেটাকে আমরা অ্যালকাইল বলবো। কি বললাম? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারিত হওয়ার পরে বা চলে যাওয়ার পরে যে মূলকের সৃষ্টি হবে সেটাকে কি বলা হবে? অ্যালকাইল। ঠিক আছে? তো অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন চলে যাবে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়ার পরে যে মূলকের সৃষ্টি হবে তাকে আমরা কি বলবো? অ্যালকাইল মূলক বলবো। তাহলে কেমন হবে একটু দেখে নিই। অ্যালকাইলটা কি হচ্ছে? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে মূলকের সৃষ্টি হবে তাকে আমরা কি বলবো? অ্যালকাইল। কেমন হবে একটু দেখে আসি। যেমন ধরেন হচ্ছে CH4, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, কোথায় গেছে এটা চিন্তা না করলেও চলবে। তখন নামটা কি হবে? CH3 পরে আসে, একটা হাত ফাঁকা হবে। প্রশ্ন হচ্ছে একটা হাতই ফাঁকা হবে কেন? একটা হাতই ফাঁকা হবে কেন? 2টা হাত কেন নয়? একটা হাত ফাঁকা হবে কেন? কারণ এখানে CH4 ছিল মিথেন, মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, চলে গিয়ে কি তৈরি হয়েছে? CH3, মিথাইল তৈরি হয়েছে না? মিথাইল তৈরি হয়েছে। এই যে একটা হাত ফাঁকা হলো, ওখানে হাইড্রোজেন একটা চলে গেছে। যখন কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত হবে, মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হলে যে মূলকের সৃষ্টি হবে, যে যৌগের সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যালকাইল মূলক। তো এখন অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি হবে? CnH2n+1। নাম কি হচ্ছে? CnH2n+1। ঠিক আছে? তাহলে CnH2n+1 হচ্ছে কারণ অ্যালকেন গ্রুপের যৌগের সাধারণ সংকেত কি ছিল? CnH2n+2, CnH2n+2। এখান থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে CnH2n+ কি হয়েছে? 1। তাহলে কোন গ্রুপের যৌগ? অ্যালকাইল। কোন গ্রুপের যৌগ? অ্যালকাইল। তাহলে CnH2n+1 অ্যালকাইল গ্রুপের যৌগ। CnH2n+1 ছিল নয়, 2 ছিল অ্যালকেন, তাহলে 1 হলে কি হবে? অ্যালকাইল। আর অ্যালকেনের N চলে গিয়ে আইল যুক্ত হয়। ঠিক আছে? N চলে গিয়ে কি যুক্ত হয়? আইল। তাহলে আমরা ওই যে মিথেন থেকে কি হবে? তাহলে মিথাইল। ইথেন থেকে কি হবে? ইথাইল। প্রোপেন থেকে প্রোপাইল। বিউটেন থেকে বিউটাইল। এর নাম হচ্ছে মিথেন থেকে হাইড্রোজেন চলে গেছে মিথাইল। এখন 2টা হাত যদি থাকে C2H5 এরকম, নাম কি হবে? ইথাইল।
আবার যদি 3টা থাকে C3H7 হবে, নাম কি হবে? প্রোপাইল। বুঝছেন? অ্যালকাইল গ্রুপের যৌগ, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নাই, জাস্ট খালি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে ওর সাথে কি যুক্ত হবে? আইল। ঠিক আছে, অ্যালকেন থেকে হাইড্রোজেন চলে গেছে, চলে গিয়ে কি যুক্ত হয়েছে? আইল যুক্ত হবে। এরকম পারবো সবাই? সমস্যা আছে? আচ্ছা ফাইন, তাহলে আমরা এই 4টে গ্রুপ শিখলাম। অ্যালকাইলের আলাদা করে যৌগ হয় না, আমরা কোনো একটা যৌগের অংশ হিসেবে তাকে বলি, এবং এরপরে হাইড্রোকার্বন জাতক শুরু হবে। জাতক আর হাইড্রোকার্বনের মাঝখানে কন্ডিশনটা হচ্ছে অ্যালকাইল। ওই যে একটা হাত ফাঁকা আছে না বাবা, একটা হাত ফাঁকা আছে কি না? ওই ফাঁকা হাতে কিছু একটা বসবে, ফাঁকা হাতে যেটা বসবে সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। ফাঁকা হাতে কিছু একটা বসবে। আচ্ছা নেন, তাহলে আমরা কি বললাম? এরপর হচ্ছে অ্যালকোহল। এখন হচ্ছে অ্যালকোহল গ্রুপের যৌগ কিভাবে চিন্তা করব। অ্যালকোহল গ্রুপের যৌগ চেনার জন্য সাধারণ সংকেত আছে, গাঠনিক সংকেত আছে। কি হবে? যদি কোনো যৌগের মধ্যে এরকম অক্সিজেন OH থাকে, সামনে একটা বন্ধন দিয়ে অক্সিজেনের যোজনী দেখানো হচ্ছে, অক্সিজেনের যোজনী কত? 2। এ পাশে একটা হাত আছে আর অক্সিজেনের সাথে হাইড্রোজেন একটা হাত আছে, বোঝা গেছে? তাহলে যদি কোনো যৌগের সাথে OH মূলক থাকে, তাহলে নিঃসন্দেহে বলে নেব এটা কি গ্রুপের যৌগ হবে? অ্যালকোহল গ্রুপের যৌগ হবে। ঠিক আছে, আর সাধারণ সংখ্যা যদি বলি CnH2n প্লাস হচ্ছে 1, এটা কার সাধারণ সংখ্যা ছিল বলেন তো? অ্যালকাইলের না? এখন থেকে যে গ্রুপই হবে প্রত্যেকটা গ্রুপের সাধারণ সংকেতের জন্য এটুকু কমন থাকবে, তাই সাধারণ সংকেত আপনাকে এক্সট্রা করে আর মুখস্থ করতে হবে না। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন 3টা মনে রাখবেন, অ্যালকাইলটা মনে রাখবেন। অ্যালকাইলের পর থেকে বাকিগুলো সব ওই এটুকু নিবেই, দেন পরের অংশ কোনটা হবে? OH। এখানে কি হবে? OH। তাহলে CnH2n প্লাস 1 সাথে কি বলছি আমরা? OH বলছি। এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপের সাধারণ সংকেত। ঠিক আছে, নামের শেষে যুক্ত হবে অল। কি যুক্ত হবে? নামের শেষে যুক্ত হবে অল, বাট উচ্চারণ হবে কি? নল। দেখেন, যুক্ত হচ্ছে অল, উচ্চারণ হচ্ছে কি? নল। কিভাবে হবে সেটা একটু বুঝে দেই। অ্যাকচুয়ালি মিথ যোগ হচ্ছে অল হলে মিথল হওয়ার কথা ছিল, কিন্তু না হয় কি হয়? মিথা নল। কেন হয় তার ব্যাখ্যা আগে দেখি, তার আগে বুঝে আসি যে কোনটা কোন গ্রুপের যৌগ। আমরা ব্যাখ্যার থেকে বোঝা জরুরি যে CH3OH এটা কোন গ্রুপের যৌগ? কোন গ্রুপের যৌগ? অ্যালকোহল। আমি যদি কার্বন সংখ্যাটা বাড়াই দিতাম CH3 বন্ড CH2OH, কোন গ্রুপের যৌগ? অ্যালকোহল। এখানে কার্বনের হাত কিন্তু বনছে, এই পাশে এক হাত, ওই পাশে এক হাত, আর 2টা হাইড্রোজেন মানে 2 হাত। হ্যাঁ, এবার যদি আমি এরকম চিন্তা করতাম CH3 বন্ধন CH2 বন্ধন CH2 সাথে হচ্ছে OH দিছি, এটা কোন গ্রুপের যৌগ? অ্যালকোহল। OH আছে মানে কোন গ্রুপের যৌগ? কথা বোঝা গেছে? আচ্ছা, এখন এই 3টা মিথ, মানে এখন নামটা কি হবে? মিথ যোগ অল হলে মিথল হওয়ার কথা ছিল, কিন্তু মিথ যোগ অ হবে না, মিথ যোগ অল হবে না, মিথান যোগ অল হবে। আর মিথান কেন? কারণ এখানে এইটুকু একটা বিষয় আছে, CnH2n এটা কোথা থেকে আসছে? এটুকু অ্যালকাইল থেকে। কোথা থেকে আসছে? অ্যালকাইল। আবার কই থেকে আসছে? অ্যালকেন থেকে। কোথা থেকে আসছে? তাহলে এগুলো সবগুলো অ্যালকেনেরই জাতক। কার জাতক? অ্যালকোহলের তো জাতক হবে না, অ্যালকোহল হচ্ছে মাঝখানের কন্ডিশন। জাতক এবং হাইড্রোকার্বনের মাঝখানের কন্ডিশন হচ্ছে অ্যালকাইল। তো অ্যালকাইল থেকে অ্যালকোহল তৈরি হয়েছে নয়, অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি হয়েছে। তাহলে মূল মানে মাতৃ যৌগটা কে ছিল? অ্যালকেন। তাহলে আমরা অ্যালকেন যদি বলি, তাহলে এখন নামকরণের সময় চিন্তা করতে হবে অ্যালকেন, KANE, অ্যালকেন যোগ হচ্ছে অল। তা হবে না, যোগ কি হবে? অল হবে। তো অ্যালকোহল অ্যালকেন যোগ হচ্ছে অল। কারণ কি? কেন অ্যালকেন লিখছি আমরা? কারণ মূল মাতৃ যৌগটা ছিল হচ্ছে অ্যালকেন। বোঝেন কি? এটা মূল মাতৃ যৌগ ছিল অ্যালকেন। এখন এইটা একটু খেয়াল করতে হবে আমাদেরকে। এখানে ই আছে, এখানে ও আছে। ইটা হচ্ছে একটা ভাওয়েল, ওটা হচ্ছে একটা ভাওয়েল। এখানে নিয়ম হচ্ছে যে যখন আমি কোনো একটা সাফিক্স যুক্ত করব, মূল শব্দ আর সাফিক্সের মাঝখানে দুটো যখন যুক্ত হবে, যুক্ত বর্ণ দুটো যেন পাশাপাশি যখন বসবে, তখন দুটোই যেন ভাওয়েল বা দুটোই যেন কনসোনেন্ট না হয়। তাহলে যখন আমি যুক্ত করছি একত্রে, তাহলে ই আর ও যুক্ত হচ্ছে, দুটোই ভাওয়েল। সেক্ষেত্রে একটা বিধান তৈরি করে দিয়েছে, মানে গবেষণা করে, যে আগের মাতৃ যৌগের যে ভাওয়েলটা থাকবে সে ভাওয়েলটা কাটা যাবে। যদি কাটা যায় তাহলে এর নাম কিন্তু আর অ্যালকেন থাকলো না, নাম কি হয়েছে? অ্যালকান। নাম কি হয়েছে বাবা? অ্যালকান। অ্যালকান যোগ হচ্ছে অল, বুঝছেন? তাহলে এখন আমরা লিখবো হচ্ছে ALKANOL। এখানে নামকরণের সময় যেটা হবে, এটুকু আলাদা করে সিলেবল ভাগ করে উচ্চারণ করতে হবে, এটুকু আলাদা করে। এর নাম হচ্ছে অ্যালকা। এর নাম কি? অ্যালকা। ওটুকুর নাম কি? নল। নাম ফাইনালি কি হলো? অ্যালকানল। কি হয়েছে?
এখন থেকে যা এর জাতক যেগুলো আসবে সে মিথ আর বলবো না, এখন থেকে আমরা মিথান বলবো, ঈদ বলবো না, কি বলবো, ইথান বলবো, মানে অ্যালকেন বলবো না, কি বলবো, অ্যালকান বলবো। তাহলে ইয়ার ওয়েল তার মানে কি, এই যে অ্যালকান যোগ অল, অ্যালকানল, তাহলে মিথ একটা কার্বন দেখলাম মিথ হওয়ার কথা ছিল, মিথ আর হবে জাতকের জন্য মিথ হবে না, কি হবে, মিথান। এটা কয়টা কার্বন, দুটা, ঈদ হবে ইথান হবে। এখানে কয়টা কার্বন, তিনটা, ঈদ হবে, প্রোপ হবে, কি হবে, প্রোপান হবে। এখন থেকে যেগুলো আমরা যাব প্রত্যেকটার জাতকের জন্য আমি মিথান, ইথান, প্রোপান, বিউটান, পেন্টান, হেক্সান, হেপটান, অক্টান, ননান দেখান। বোঝা গেছে? এই যে অ্যালকান কেন হচ্ছে এই উচ্চারণ করবো, এরপরে যে গ্রুপই যাব, ঠিক আছে, শুধু সাফিক্সটা যুক্ত হবে। তাহলে এখন আপনি চিন্তা করেন, একটা কার্বন থাকলে মিথ হবে না, কারণ কি, এটা হাইড্রোকার্বন নয়, এটা হাইড্রোকার্বনের জাতক। এবং কোন জাত থেকে আসছে, অ্যালকেন জাত থেকে আসছে। অ্যালকেন জাত থেকে আসছে আমি বুঝবো কিভাবে, ওই যে কার্বনের মধ্যে কার্বনের একক বন্ধন না, দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে, থাকলে কিন্তু মিথান হবে না, তখন মিথই হবে, তখন অন্য চিন্তা করবো। বাট ওই রকম জটিল বা কঠিন বিষয়গুলো 9-10 স্টেজে আমাদের লাগবে না, 11-12 যাবেন বা এরপরে যদি এক্সট্রা শিখায় সেক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু আমাদের পড়ার ক্ষেত্রে দ্বিবন্ধনও আছে, অ্যালকোহলও আছে, ত্রিবন্ধন আছে, অ্যালকোহল আছে, এরকম যৌগ আমাদের বইয়ের মধ্যে নাই, বা এরকম ধরনের বিক্রিয়া আমাদের শিখতে হবে না আপাতত। যদি শেখানো হতো আমি অলরেডি বিগত ক্লাসগুলোতে শিখাইছি, বাট যারা শিখতে পারছে ওকে ফাইন, যারা শিখতে পারেনি এত হতাশ বা টেনশনের কোনো কারণ নাই। অধ্যায়টা ঠিক মতো পড়তে পারলে, লিখতে পারলে আপাতত চলবে, পরে তো আরও সময় আছে আমাদের, পরে শিখতে পারবে। তো এর নাম কি, মিথান যোগ অল, নাম কি হবে বাবা, মিথান যোগ অল, নাম কি হবে, এর নাম হবে মিথানল, এর নাম হবে মিথানল। এর নাম কি হবে, ইথান যোগ অল, কি হবে, ইথানল। তাহলে এটার নাম কি হবে, প্রোপান যোগ অল, কি হবে, ইয়াস, এর নাম হবে প্রোপানল। ঠিক আছে, প্রোপান যোগ অল, নাম কি বাবা, প্রোপানল। বিউটান যোগ অল, কি হবে, বিউটানল। পেন্টান যোগ অল, কি হবে, হেক্সান যোগ অল। হেপটান যোগ অল, হেপটানল। অক্টান যোগ অল। বোঝা গেছে বিষয়টা? এরকম করে যোগগুলোর নাম করব। কাহিনী বুঝছি তো? তাহলে আমরা মিথানল, ইথানল, বিউটানল, এখন পরীক্ষায় ধরো কোনো কারণে পেন্টানল দিয়ে কিছু তৈরি করতে বলছে, তাহলে পেন্টানল লিখতে হবে। আমরা পেন্টানল লিখবো কিভাবে, ফাইন করে সুন্দর করে 5টা কার্বন পরপর লিখে নেবেন, 3, 4, 5, কয়টা হয়েছে বাবা, এই পরপর 5টা কার্বন লিখে নেওয়ার পরে এখন আপনার কাজ হচ্ছে যে কোনো একটা, যেহেতু 5টা হলে পেন্ট হয়েছে, বানাতে বলছে নল, ওএস লাগবে কি লাগবে না, একটা ওএস আমি যে কোনো কার্বনে বসায় দিব, সেটা এখানে বসায় দিলাম, ওএস বসায় দিলাম, সেটা নিচে হোক অথবা সাইডে হোক, কোনো সমস্যা নাই। এখন কিন্তু পেন্টানল হয়ে গেছে। এখন কি হয়েছে, বাকি হাত ফিল আপ করবো কি দিয়ে, হাইড্রোজেন দিয়ে। এখানে কয়টা হাইড্রোজেন লাগবে, 3টা। এখানে কয়টা লাগবে, 2টা। এখানে কয়টা, 2টা। পরে কার্বনে 2টা। এখানে কয়টা লাগবে, 2টা। নাম কি হবে বাবা, পেন্টানল। নাম কি হবে? এরকম করে হেক্সানল, হেপটানল লিখতে পারবেন না? একটা শিখা একটা যখন স্টাডি করে পারবেন তখন বুঝবেন যে আপনি সঠিক ওয়েতে আগাচ্ছেন এবং পারছেন। আর যদি একটা লেখার পরে বাকিটা চুপ করে থাকেন যে পারছি না, তাহলে বোঝা যাবে আপনি ওই পর্যন্তই আছেন, শেখেন নাই, শুধু মুখস্থ করেছেন। ঠিক আছে, নিজেকে যাচাই করার উপায় আছে, বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। তো অ্যালকোহল গ্রুপের যৌগ শেষ। আমাদের অ্যালকোহল যৌগ সংকেত লিখতে হয় ভালোই, কিন্তু আমরা এরপরে যে গ্রুপগুলো রয়েছে সে তেমনটা ব্যবহার করি না। ইথার, ইথার গ্রুপের যৌগের দিয়ে কোনো বিক্রিয়া আপনাদের নাই, ইথার গ্রুপের যৌগের কোনো বিক্রিয়া আপনাদের সিলেবাসে নাই, তাই 2-1টা ইথার গ্রুপের যৌগের নাম শিখলেই হবে। ইথার গ্রুপের যৌগ আমরা হচ্ছে জাস্ট ইথার উচ্চারণ করবো, অক্সি চিন্তা করছি না আপাতত, শুধু ইথার চিন্তা করবো। দেখেন, এই সাধারণ সংকেত কিছু লাগবে না। যদি কোনো একটা যৌগের মধ্যে এরকম অক্সিজেন থাকে, বুঝছেন, অক্সিজেন আছে, দুপাশে 2টা হাত ফাঁকা, ফাঁকা হাতে আমি হাইড্রোজেন দিতে পারবো না, ফাঁকা হাতে আমাকে অ্যালকাইল মূলক দিতে হবে। যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা বলবো ইথার গ্রুপের যৌগ। হ্যাঁ, তাহলে অক্সিজেন এই পাশে CH3, এ পাশে কি হবে, CH3, এটা ইথার গ্রুপের যৌগ। বোঝা গেছে? ইথার গ্রুপের যৌগ দুইভাবে নামকরণ করা যায়। আমরা নর্মালি হচ্ছে ইথারই উচ্চারণ করে নামকরণ করব। এটুকুর নাম মিথাইল, এটুকুর নাম কি হবে, মিথাইল। মাঝখানে অক্সিজেনের নাম কি হবে, ইথার। তাহলে এখন এটার নাম মিথাইল, এটার নামও মিথাইল, দুটো সেম থাকার কারণে নাম বলবো হচ্ছে ডাই মিথাইল, ডাই মিথাইল। আর অক্সিজেনটা কি বলা হয়, ইথার। তাহলে ফাইনালি এর নাম বলবো হচ্ছে কি, ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। কথা বুঝতে পেরেছি? এখন আরো বড় করা যেতে পারে, যদি আমি হচ্ছে এর পাশে CH3 দিলাম, এখানে অক্সিজেন দিয়েছি, এর পাশে দেখেন CH2 আছে, এখানে CH3 আছে, আছে কি না? তো এটুকুর নাম কি বাবা, মিথাইল। এটুকুর নাম কি, ইথাইল। এটার নাম হচ্ছে মিথাইল, ওটুকুর নাম হচ্ছে ইথাইল, মাঝখানেটার নাম কি, ইথার। তাহলে এখন মিথাইল বানান করতে কি আসে, দেখেন এর নাম মিথাইল আর এটুকুর নাম হচ্ছে ইথাইল। তাহলে এটার নাম হচ্ছে ইথাইল, মাঝখানের নাম কি, ইথার। ইথাইল বানান করতে ই আসে আর মিথাইল বানান করতে এম আসে। এই যখন একই গ্রুপের উপাদান থাকবে
তখন ইংরেজি বর্ণমালার ধারাবাহিক অক্ষরকে প্রাধান্য দেওয়া লাগবে। আমি মিথাইল আগে লিখবো নাকি ইথাইল আগে লিখবো? নিঃসন্দেহে ইথাইল আগে লিখবো। তাহলে এর নাম কি হবে? ইথাইল, তারপর হচ্ছে এর নাম হচ্ছে মিথাইল, আর অক্সিজেন থাকলে কি হবে? ইথাইল। আর যদি দুটো একই থাকতো না, তাহলে আমরা ডাই উচ্চারণ করতে পারতাম, বোঝেন নি? যেমন আরেকটা যোগ আমি দেই, যদি এরকম হতো CH3 বন্ধন CH2 অক্সিজেন বন্ধন CH2 বন্ধন CH3, এটুকুর নাম মিথাইল, ওটুকুর নামও মিথাইল। তার নামটা কি বলবো? ডাই মিথাইল ইথার। নাম কি বলবো? ডাই মিথাইল ইথার, ডাই মিথাইল ইথার। এর নাম বলা হবে ডাই মিথাইল ইথার। দুপাশে মিথাইল মূলক আছে, এই পাশে ইথাইল মূলক, ও পাশে ইথাইল মূলক। তার নাম কি বলবো? ডাই, সরি ভুলে গেছে, ডাই মিথাইল হবে না, ডাই ইথাইল হবে। হ্যাঁ, দুপাশে ইথাইল রয়েছে, তাহলে আমরা বলবো ডাই ইথাইল ইথার। কথা কি বুঝতে পেরেছি? ডাই ইথাইল ইথার। ওকে, কার কোনো অসুবিধা আছে? আচ্ছা, এইভাবে নামকরণ। ইথার গ্রুপের যৌগের নিয়ে প্যারা নিবেন না, এই 2-3টা যৌগের বাহিরে আপনাকে লিখতে হবে না, জানলে আলহামদুলিল্লাহ, জানলেনই তো। এ পাশে অ্যালকাইল, ও পাশে অ্যালকাইল, বোঝা গেছে? অ্যালকাইল মূলককে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি। এই যে আরতে কি বোঝায়? অ্যালকাইল। আর মানে কি জানেন? কার্বন যুক্ত কোন একটা যৌগ আছে, কয়টা আছে জানি না, কিন্তু এখানে দেখেন, আমি যদি বলতাম যে এটা হচ্ছে আর, এটা অক্সিজেন, এটা হচ্ছে আর, তাহলে এটার নাম কি? এ পাশে অ্যালকাইল মূলক, এ পাশে অ্যালকাইল মূলক, মাঝখানে অক্সিজেন, শুধু ইথার বলতাম, কোনো স্পেসিফিক কোনো নাম বলা যাবে না। কিন্তু আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক, এ পাশে আর মানে কি? অ্যালকাইল মূলক। কার্বন যুক্ত কোনো উপাদান আছে, 2টা থাক, 5টা থাক, 6টা থাক, আছে, কিন্তু আর মানে অ্যালকাইল মূলক। ওকে, আর দিয়ে আমরা অ্যালকাইল গ্রুপ বোঝানোর চেষ্টা করি। তো ইথার নিয়ে কোনো সমস্যা আছে? এই 2-3টা যৌগের বাইরে লাগবে না। এ পাশে মিথাইল, এ পাশে মিথাইল, এটা মিথাইল, কার্বন কয়টা আছে? 2টা না? CH2 CH3, কোনো নির্দিষ্ট গ্রুপ না, তাই জন্য নাম হচ্ছে ইথাইল। ওকে, এবার আসেন অ্যালডিহাইড। অ্যালডিহাইড যৌগ চিনব কিভাবে? আগের মতো অ্যালডিহাইড গ্রুপের যৌগ চিনব হচ্ছে এই যে CHO দেখে। যদি কোনো যৌগের মধ্যে আমার CHO থাকে, তাহলে কোন গ্রুপের যৌগ হবে? এটা অ্যালডিহাইড গ্রুপের যৌগ, নিঃসন্দেহে। CHO থাকা মানে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপের যৌগ হবে। এবং অ্যালডিহাইড গ্রুপের যৌগের সাধারণ সংকেত কি হবে? একই রকম, CnH2n+1, সাথে কি হবে? CHO, বুঝলেন না? অ্যালকাইল গ্রুপের যে সংকেত CnH2n+1, সাথে কি হবে? CHO, এটা অ্যালডিহাইড গ্রুপের জন্য। এবং নামের শেষে কি যুক্ত হবে? যুক্ত হবে হচ্ছে অ্যালডিহাইডের L, যুক্ত হবে কি? L, আর উচ্চারণ হবে কি? যুক্ত হবে L, উচ্চারণ হবে হচ্ছে ন্যাল। এটা হচ্ছে যুক্ত হচ্ছে, এটা হচ্ছে উচ্চারণ হচ্ছে। তাহলে মিথান যোগ L কি হবে? মিথ যোগ L হবে না, এখন থেকে ওই যে বলছি না, মিথান হবে। এটা কি জাতক কি না বলেন তো? দেখেন, আমরা এটা লিখতে পারি, এই CHO, এখানে CHO আছে মানে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপের যৌগ। কি গ্রুপ? CHO আছে মানে অ্যালডিহাইড গ্রুপের যৌগ। এখানে কয়টা কার্বন আছে? একটা, ওটাও কাউন্ট করতে হবে। তাহলে একটা কার্বনই আছে। অ্যালডিহাইড গ্রুপের যৌগ কয় কার্বন যুক্ত? এটা 1 কার্বন যুক্ত যৌগ। আবার দেখেন CH3 বন্ধন CHO, এটা অ্যালডিহাইড গ্রুপের যৌগ না? কয় কার্বন যুক্ত? 2, এই যে একটা, 2টা, বোঝা গেছে? এবং আরেকটা বিষয় বলে রাখি, সাধারণ সংকেতের সাথে যখন বনাতে যাবেন, তখন 2টা কার্বন ধরে কিন্তু বনাতে পারবেন না। কেন 2টা কার্বন ধরে বনাতে পারবেন না? কারণ এখানে দেখেন, আমার এখানে CHO মূলক আছে কি না? আছে না? CHO মূলক, অবশ্যই CHO মূলক আছে। আবার এখানেও কিন্তু আমার CHO মূলক আছে। তাহলে এই অংশটুকু তো কমন, তো এটা বাদ দিয়ে বাকি কার্বনটা হিসাব করতে হবে। বাকি কার্বন কয়টা আছে? তাহলে একটা যখন বসাবেন, তো হাইড্রোজেন 2 একে 2, একে কত হবে? 3 হয়েছে না? এখানে যদি বসান, তাহলে এখানে N এর মান কত বসাবেন? 0, 1 বসানো যাবে না। যদি 1 বসো তাহলে হবে না। CHO এখানেও আছে, এখানেও আছে, আছে কি না? ঠিক আছে তো? CHO এখানেও আছে, এখানেও আছে, এই যে CHO। তাই এখানে কয়টা কার্বন বসাবেন? 0 কার্বন, তাহলে হাইড্রোজেন একটাই হবে। ঠিক আছে? তাহলে অ্যালডিহাইড গ্রুপের মধ্যে যেহেতু CHO আছে, সাধারণ সংকেতেও CHO আছে, তাই সাধারণ সংকেতের সাথে বনাতে গেলে কার্বন একটা কম ধরতে হবে। এটা নিয়ে প্যারানার দরকার না, আমাদেরকে বেশিরভাগ সময় সাধারণ সংকেত লিখতে হয় না, গাঠনিক সংকেত লিখতে হবে। সরি, আণবিক সংকেত লিখতে হবে না, গাঠনিক সংকেত লিখতে হবে। তাহলে এখন দেখেন, এই যে একটা কার্বন আছে, একটা কার্বন যুক্ত যৌগের নাম কি? মিথান যোগ L, কি হবে? মিথানাল। তাহলে এই যৌগটার নাম হচ্ছে মিথানাল। মিথানাল 9 জফলা আকার লেখে, অথবা 9 আকার লিখলেও হয়, মিথানাল। এখানে কয়টা কার্বন? 2টা। নাম কি হবে? নাম কি হবে? ইথানল। নাম হবে ইথানল। 9 জফলা আকার ইথানল। এখন যদি আপনাকে ধরুন হচ্ছে
4 কার্বন যুক্ত অ্যালডিহাইড বানাতে বলছে, নাম কি হবে? নাম কি হবে? বিউটানল। তাহলে 4 কার্বন যুক্ত অ্যালডিহাইড বানাতে গেলে আমি ফাইন করে 4টা কার্বন পরপর লিখে নেব না বাবা? লিখে নিয়ে আবার কি সিএইচও দিব আরেকটা যখন সিএইচও দিব তখন 5টা কার্বন হয়ে যাবে। তাই আমাকে এটার মধ্যে যে কোনো একটা কার্বনকে সিএইচও বানাতে হবে। যে কোনো বলতে প্রথমে অথবা শেষে, মাঝখানে দেওয়া যাবে না, কারণ এই যে সিএইচও মূলক হাত কয়টা আছে বাকি, তো এই জন্য প্রান্তে হবে। আর যার 2টা হাত ফাঁকা আছে তাকে আমরা মাঝে বসাবো। যেমন ইথারের অক্সিজেনের 2টা হাত ফাঁকা ছিল না, এই জন্য মাঝে বসাইছি। অ্যালডিহাইড কখনো মাঝে বসবে না, সবসময় প্রথমে অথবা কি শেষে। হাতগুলো বিলাপ করবো। এখানে হাইড্রোজেন কয়টা লাগবে? 3টে। এখানে কয়টা লাগবে? 2টা। এখানে কয়টা? 2টা। কার্বন কয়টা আছে? 4টা। নাম কি হবে? নাম কি হবে? নাম কি হবে? বিউটানল। ফাইন, তার নামটা পেয়ে গেছি বিউটানল। কোনো অসুবিধা আছে বাবা? তাহলে সুন্দর করে নামটা পেয়ে গেলাম বিউটানল। তাহলে এই তো অ্যালডিহাইড গ্রুপের যৌগ। আমরা চাইলে এখন 6 কার্বন 7 কার্বন 3 কার্বন যুক্ত যৌগ লিখতে পারবো না? পারা যাবে তো? ফাইন, এই গ্রুপ হয়ে গেছে। অ্যালডিহাইডের পরে আসি কিটোন। কিটোন গ্রুপের যৌগ চিনব কিভাবে? যদি কোনো যৌগের মধ্যে এরকম সিও মূলক থাকে, কি মূলক থাকে? সিও। তাহলে সিও মূলক আছে মানে হচ্ছে কিটোন গ্রুপের যৌগ। ঠিক আছে, কি গ্রুপের যৌগ? কিটোন গ্রুপের যৌগ। কিটোন গ্রুপের যৌগ সিও আছে এবং 2টা হাত ফাঁকা আছে। তাহলে দুপাশে কি হাইড্রোজেন দিতে পারবেন? 2টা হাত ফাঁকা আছে মানে 2টা হাতেই হচ্ছে অ্যালকাইল মূলক থাকবে। কি থাকবে? অ্যালকাইল মূলক থাকবে। এখন কিটোন গ্রুপের সাধারণ সংকেত লাগবে না, কারণ এই পাশেও হাত ফাঁকা ওই পাশেও হাত ফাঁকা, সাধারণ সংকেত প্রয়োজন হয় না। নামের শেষে যুক্ত হয় হচ্ছে কিটোন অন, আর উচ্চারণ হয় হচ্ছে নন। ওই যে প্রোপান যোগ অন। এখন প্রশ্ন হচ্ছে কিটোন গ্রুপের সর্বনিম্ন কার্বন কিন্তু 3 সদস্য বিশিষ্ট। 1 বা 2 কার্বন বিশিষ্ট কিটোন কিন্তু হবে না, কারণ এই যে কার্বন লিখছেন না, সিও লিখেছি না বাবা, এই 2টা হাত কি দিবেন? যদি এখানে হাইড্রোজেন দেন তাহলে কিন্তু অ্যালডিহাইড হয়ে যাবে। সিএইচও অ্যালডিহাইড হবে না? এখানে অ্যালডিহাইড দিলেও অ্যালডিহাইড হয়ে যাবে। তাই এখন আমাকে কি করতে হবে? CH3, এখানেও CH3 দেওয়া লাগবে। এখন কি অ্যালডিহাইড হবে? এটা কিটোন গ্রুপের যৌগ হয়ে আছে, এবং কিটোন গ্রুপের যৌগ সর্বনিম্ন কয় কার্বন হবে? 3-এর নিচে হয় না। তো এই যে কিটোন গ্রুপের যৌগ লিখেছি, এটার নাম কি হবে? 3টা কার্বন কি হবে? প্রোপান যোগ অন কি হবে? প্রোপানন। নাম কি বাবা? এর নাম হচ্ছে প্রোপানন। সাধারণ সংকেত দিয়ে লিখতে হয় না, প্রোপানন। কিটোন গ্রুপের আমাদের বইয়ের সিলেবাসভুক্ত প্রোপানন আর বিউটানন লিখলেই হয়, আর বেশি কিছু লাগে না, কারণ কিটোন গ্রুপের যৌগেরও বিক্রিয়া আমাদের সিলেবাসে নাই। ইথারও নাই, কিটোনও নাই। অ্যালডিহাইডের 2-একটা আছে, জৈব অ্যাসিডের বিক্রিয়া 2-একটা আছে। তো প্রোপানন লিখেছি। এখন যদি আমি 4 কার্বন বিশিষ্ট কিটোন লিখতাম, পারতাম না? এই 4 কার্বন যুক্ত লিখলে কি করতেন বলেন তো? ফাইন করে 4টা কার্বন লিখে নেব, পরপর 4টা কার্বন লিখে নেব। লিখে নেওয়ার পরে কিটোন বানাবো। কিটোন বানানোর জন্য কি করতে হবে? যে কোনো একটা কার্বনে দ্বিবন্ধন দেওয়া লাগবে। যে কোনো একটা কার্বনে কি দিব? তাহলে আমি ধরেন এখানে দ্বিবন্ধনটা দিলাম, কিন্তু এই দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন দেওয়া লাগবে। যদি আমি হচ্ছে মানে কার্বনের দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন দিতে হবে। আমরা যদি হচ্ছে এই প্রথমে বা শেষে দিতাম হতো, প্রথম বা শেষে কিটোন দেওয়া যাবে না। কেন নয়? কারণ কার্বনের 2টা হাত ফাঁকা আছে। যার 2টা হাত ফাঁকা আছে সেই কার্যকরী মূলককে আমরা মাঝখানে রাখবো। এখানে হাইড্রোজেন কয়টা দিতে হবে? 3টা। কয়টা দিব? 3টা। এখানে লাগবে? এখানে কয়টা দিব? 2টা। এখানে কয়টা দিব? 3টা। যৌগটার নাম কি হবে? এর নাম কি? নাম কি? বিউটানন। নাম কি? সুন্দর। কোন সমস্যা আছে? এর নাম হচ্ছে বিউটানন। ঠিক এরকম করে আমরা বিউটানন, প্রোপানন, পেন্টানন, হেক্সানন লিখতে পারবো না? সে পারা যাবে? বাসায় চেষ্টা করবেন, তাহলে কিন্তু সম্ভব হবে। আচ্ছা, এবার তাহলে কিটোনের পরে জৈব অ্যাসিড আসে। জৈব অ্যাসিডের বুঝবো কিভাবে? COOH আছে। যে সকল জৈব যৌগের মধ্যে COOH থাকবে তাদেরকে আমরা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলে থাকি। এর আরেকটা নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড। COOH থাকলে জৈব অ্যাসিড বা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আর সাধারণ সংকেত আছে, আর যেহেতু একটা হাত ফাঁকা না, যেটার একটা হাত ফাঁকা তার সাধারণ সংকেত দিতে পারবো। তাহলে কি হবে? CnH2n+1 সাথে COOH হবে। ঠিক আছে, ওগুলোরও হবে, বাট দুপাশেই সাধারণ সংকেত সেম আসবে। তাহলে CnH2n+1 সাথে কি হবে? COOH, জৈব অ্যাসিড। আচ্ছা, নামের শেষে যুক্ত হবে ওইক। কি যুক্ত হবে? ওইক যুক্ত হবে সাফিক্স আকারে, আর উচ্চারণ হবে কি? নয়িক। যুক্ত হবে ওইক, উচ্চারণ হবে কি? নয়িক। যেমন মিথান যোগ ওইক কি হবে? মিথানয়। ইথান যোগ ওইক কি হবে? ইথানয়। প্রোপান যোগ ওইক কি হবে? প্রোপানয়। বিউটান যোগ ওইক কি হবে? বিউটানয়। একই রকম। দেখেন COOH লিখছি,
এখন এখানে একটাই কার্বন আছে, এই COOH এর মধ্যে কার্বন আছে না, এটাও কাউন্ট করতে হবে। তাহলে একটাই কার্বন এবং COOH আছে, তাহলে কোন অ্যাসিড? জৈব অ্যাসিড। নাম কি হবে? মিথান যোগই কি হবে? মিথানোয়িক। এর নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, এর নাম হচ্ছে মিথানোয়িক। একটা নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, ওটা আজকে লিখতে চাচ্ছি না, এটা আগে শিখি, ইউপ্যাকটা আগে শিখি। এর নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। নাম কি? আচ্ছা, খাইন। এরও সাধারণ সংকেত বসানোর সময় অ্যালডিহাইডের নাই, COOH মূলক বাদ দিয়ে চিন্তা করতে হবে। COOH মূলক এখানে আছে না, তাহলে এখানে বাদ দিয়ে চিন্তা করতে হবে, বোঝেন নাই? আচ্ছা, এখন 2 কার্বন যুক্ত যদি লিখতে চাই, CH3 COOH, কয়টা কার্বন পাবো এখানে? 2টা কার্বন। কয়টা কার্বন? 2টা কার্বন। তাহলে 2 কার্বন যুক্ত জৈব অ্যাসিড করলে কি হবে? ইথানোয়িক অ্যাসিড। নাম হবে কি? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। ধরেন আপনাকে আমি বিউটানোয়িক অ্যাসিড লিখতে বললাম, আপনি কি করবেন? বিউটানোয়িক অ্যাসিড লিখতে কয়টা কার্বন লিখবেন? 4টা। কোনো কথা ছাড়া পরপর 4টা কার্বন লিখতে পারবেন না, 2টা 3টা 4টা লিখছেন তো। তারপর আমি কি করতাম? যে কোনো একটা কার্বন COOH করবো। এই COOH কি মাঝখানে দেওয়া যাবে? যে কোনো প্রান্তে, হয় প্রথমে, না হলে হচ্ছে শেষে, যেহেতু একটা হাত ফাঁকা আছে। বাকি হাতগুলো ফিল আপ করবো কি দিয়ে? হাইড্রোজেন দিয়ে। এখানে হাইড্রোজেন কটা দিব? 3টা। এখানে কটা দিব? 2টা। এখানে কটা দিব? 2টা। এই যে বিউটানোয়িক অ্যাসিড। যাই একটা 2টা যৌগ পারবেন, তাই ওই গ্রুপের সবই লিখতে পারবেন, বুঝলেন? যদি বুঝা থাকেন তাহলে বিউটানোয়িক অ্যাসিড পারছি না, পেন্টানোয়িক, হেক্সানোয়িক, হেপ্টানোয়িক লিখতে পারবো না বাবা? লেখা সম্ভব। এখন শোনেন, আমরা যেগুলো শিখলাম, এস্টার শেখার দরকার নাই আপাতত। যা শিখছেন মাশাআল্লাহ, এস্টার শিখতে গিয়ে প্যাস লাগতে পারে, আর এস্টার গ্রুপের যৌগ আমাদের কোনো ব্যবহার নাই কোথাও। কারণ জৈব অ্যাসিড পর্যন্ত শিখেন, কারণ এস্টারে গেলে একটু প্যাস লাগার সম্ভাবনা আছে অনেকের। এ পর্যন্ত খুব ভালো করে শিখছেন, লাস্টে এসে প্যাস লাগাই দিয়ে সব উল্টে দেওয়ার দরকার নেই। এখন শোনেন, এখানে আমরা যে যৌগগুলো লিখলাম, এই যৌগগুলো সবগুলো ছিল হচ্ছে মুক্ত শিকল যৌগ। কি শিকল? আমরা বদ্ধ শিকল যৌগ লিখতে পারবো, একই ধরনের সিস্টেম নামকরণ। বদ্ধ শিকল যৌগের কোনো সাধারণ সংকেত হয় না, শুধু কার্বন কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, OH, CHO, COOH, CO, এগুলো দেখে বুঝতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কেমন করে বদ্ধ শিকল যৌগ হবে দেখেন। এই বদ্ধ শিকল যৌগ CH2 বন্ধন দিয়ে এখানে CH2 দিলাম। এটা কি কোনো কার্বন কি মুক্ত আছে? ইতিপূর্বে আমরা যে যৌগগুলো লিখছিলাম, 2টা প্রান্ত ছিল না, প্রথম শেষ ছিল। আর প্রথম কোনটা শেষ কোনটা বলতে পারবেন? প্রথম আর শেষ বলতে পারবেন না, জন্যই এটা হচ্ছে বদ্ধ শিকল যৌগ, চক্রাকার যৌগ। এই চক্রাকার যৌগের নাম আর মুক্ত শিকল যৌগের নাম কিন্তু একই রকম, শুধু গ্রুপ বুঝতে হবে। এখানে কোন গ্রুপের যৌগ? অ্যালকেন, কারণ কার্বন কার্বন কি বন্ধন আছে? একক বন্ধন। গ্রুপ অ্যালকেন না? গ্রুপ অ্যালকেন। এখন প্রশ্ন হচ্ছে, স্যার অ্যালকেন গ্রুপের সাধারণ সংকেতের সাথে বনান তো। অ্যালকেন গ্রুপের সাধারণ সংকেতের সাথে আমাদের বনাতে হবে না। কেন বনাতে হবে না? কারণ সাধারণ সংকেতের সাথে মিল পাবেন না। আমরা যে সাধারণ সংকেত শিখেছি সেটা শুধুমাত্র সরল যৌগের, মুক্ত শিকল যৌগের। বদ্ধ শিকল অথবা শাখাযুক্ত যৌগের সাথে সাধারণ সংকেত বনানো যাবে না। অ্যালকেন গ্রুপের যৌগ, এই যৌগের নাম কয়টা কার্বন আছে? 3টা। অ্যালকেন গ্রুপের 3 কার্বন যুক্ত যৌগের নাম কি হবে? প্রোপেন। নাম কি হবে? প্রোপেন। তাহলে এই প্রোপেনই নাম, কিন্তু একটা পার্থক্য রয়েছে, যেহেতু চক্রাকার যৌগ, এই জন্য নামের সামনে আমরা সাইক্লো শব্দটা যোগ করছি। কি যোগ করছি? সাইক্লোপ্রোপেন। নাম কি বাবা? সাইক্লোপ্রোপেন। কথা বুঝতে পেরেছেন? চক্রাকার শব্দটা যোগ করার কারণে নাম কি হয়েছে? সাইক্লোপ্রোপেন। পারবো তো ইনশাল্লাহ? তার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। আবার দেখেন হচ্ছে, আমরা এরকম চিন্তা করি, CH2 বন্ধন CH2, এখানে CH2, এখানে CH2, এখানে, এর নাম কি হবে? সাইক্লোবিউটেন। নাম কি হবে? সাইক্লোবিউটেন। এবার দেখেন, যদি আমি এরকম চিন্তা করতাম, CH ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ধন CH2, এই জায়গাটার নাম কি হবে? সাইক্লোবিউটিন। নাম কি হবে? সাইক্লোবিউটিন। কথা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এই জিনিসটাকে আমরা কঙ্কাল চিত্র দেখে উপস্থাপন করতে পারি। কঙ্কাল চিত্র মানে হচ্ছে জাস্ট কার্বন এবং হাইড্রোজেন সংখ্যা হাইট থাকবে, কিন্তু বুঝতে পারবো। মানে জৈব যৌগে একটা চিত্র আছে কঙ্কাল চিত্র, সেটা কিরকম হবে আমি 3টে যৌগের ধরন লিখে দেওয়ার চেষ্টা করছি। এই সাইক্লোপ্রোপেন লিখছি না, ধরেন এটা হচ্ছে আমার সাইক্লোপ্রোপেন। কেমনে বুঝবো স্যার এটা সাইক্লোপ্রোপেন? এই যে একটা কার্বন, এটা 1 নাম্বার কার্বন ধরেন, 2 নাম্বার, এটা কয় নাম্বার? কয়টা কার্বন আছে? 3টে কার্বন আছে। একটা কার্বন থেকে একটা কার্বনের মাঝখানে সিঙ্গেল বন্ড, লম্বা টান, মানে একক বন্ধন। সবগুলো তাহলে কি একক বন্ধন না? হাইড্রোজেন কয়টা আছে এটা মনের বিষয়। এই কার্বনে 2টা হাত, এই পাশে একটা, এই পাশে একটা। কয়টা হাইড্রোজেন আছে? এ পাশে 2টা হাত, 2টা হাইড্রোজেন।
হাইড্রোজেন উল্লেখ করতে হয় না, বুঝেননি? এটাকে আমরা কঙ্কাল চিত্র বলি জৈব যৌগের। এর নাম তাহলে কি হবে? নিঃসন্দেহে ত্রিভুজ না, জৈব যৌগের নামকরণের নাম কি হবে? সাইক্লো। তাহলে এই যৌগের নাম হবে এরকম সাইক্লোপ্রোপেন। তো এর চাইতে এটা কিন্তু সহজ, হাইড্রোজেন লিখতে হয় না, প্রতিটা ভাঁজ মানে একটা করে কার্বন, বোঝা গেছে? আর হাইড্রোজেন কয়টা আছে এটা বুঝে নিতে হবে যে কয়টা আছে। আবার দেখেন আমি যদি এখানে এটা লিখি, এরকম ছোট করে দিলাম, এর নাম কি হবে? সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন। তো আবার যদি এখানে যায় আমরা আরেকটা হাত দিলাম, এর নাম তাহলে কি হবে? নাম কি বলবো এটা? সাইক্লোবিউটিন। নাম কি হবে? আরেকটা হাত যদি দিতাম নাম কি হতো? সাইক্লোবিউটাইন। নাম কি হতো? সাইক্লোবিউটাইন। কথা কি বুঝতে পেরেছি? তো চক্রাকার যৌগের মজা কিন্তু আরো অন্যরকম। এখন যদি এটা দিই, আমরা একটা যৌগ দিলাম, এই যে এরকম যৌগের নাম কি হবে? না, বেনজিন হয়নি, সাইক্লোহেক্সেন। 1 2 3 4 5 6 না, সাইক্লোহেক্সেন। বেনজিনের মতো দেখতে পার, বেনজিন না, এর নাম কি? হেক্সিন। সাইক্লোহেক্সিন। বাট এক ঘর পর পর তিনটে যখন দ্বিবন্ধন থাকবে তখন তার নাম হচ্ছে বেনজিন। তখন তার নাম কি? বেনজিন। এটা অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ কাকেও শিখাইনি আমরা, কয়েকটা অ্যারোমেটিক যৌগ লাগবে, তার মধ্যে এটা একটা বেনজিন। আমরা পড়ার ক্ষেত্রে সবাইকে শিখাবো। কথা কি বুঝতে পেরেছি? এর কারো কোনো সমস্যা আছে? অনেক জিনিসই কিন্তু ক্লিয়ার হলেন, হয়তো ছোট ছোট সমস্যা ছিল সেক্ষেত্রে বার হয়ে আসছেন, এবং একদমই যে পড়েননি তা কিন্তু নয়, পড়ছেন, বাট কিছু কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। আশা করি আজকের পরে সমস্যাগুলো থেকে বের আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে।